নমস্কার, কলকাতা টিভিতে আরো একবার আপনাদের স্বাগত। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট ভাষণ শেষ করেছেন। যেদিকে সবার নজর থাকে মধ্যবিত্তের, বিশেষ করে আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা, 12 লক্ষ বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, তাদের আয়করের আওতা থেকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে। এবং এই ঘোষণা নির্মলা সীতারামন করার সঙ্গে সঙ্গেই সংসদ জুড়ে হাততালির ঝড় ওঠে, চিৎকার ওঠে মোদি মোদি। এর পাশাপাশি আমরা আজকে শুরু থেকে যেটা দেখলাম, নির্মলা সীতারামন তিনি মধুবনী প্রিন্টের শাড়ি পরে বাজেট পেশ করলেন। মর্নিং শোজ দ্য ডে, ইঙ্গিতটা সেখান থেকেই ছিল, কারণ বছরের শেষে বিহারে নির্বাচন। শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক 240 আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। তার কথা মাথায় রেখে বাজেটে বড় ফোকাস বিহারে, আর এই রাজ্যের প্রাপ্তি সে অর্থে কিছুই প্রায় নেই। আরও একটি নিঃসন্দেহে মধ্যবিত্ত এবং সিনিয়র সিটিজেনদের জন্য কিছু সুবিধার জায়গা রয়েছে, কারণ 36টা জীবনদায়ী ওষুধ তাকে যে শুল্কের আওতা থেকে সেগুলোকে বাদ রাখা হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই বাজেট 2025-26-এর টেক ওয়ে কি, তাই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন দুই অর্থনীতিবিদ এনকে মাইতি এবং ডক্টর অরিজিতা দত্ত। আমি শুরুতে একবার চলে যাব আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জির কাছে। আশিস দা, এবারের বাজেটের দিকে আলাদাভাবে নজর ছিল, তার কারণ এই তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, এবং এমন একটা সময়ে যখন দাঁড়িয়ে তৃতীয়বার যখন ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী, তখন তাকে অনেকটাই শরিক নির্ভর হয়ে থাকতে হয়েছে। এই যে বাজেটে বিহারের দিকে আলাদাভাবে নজর, এই বিহারে এবছরের শেষে নির্বাচনও রয়েছে এবং নীতিশ কুমার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক হিসেবে, এই সমস্ত কিছু মাথায় রেখে আসলে কি ফোকাসে বিহার, মানে এটা কেন্দ্রীয় বাজেট নাকি বিহারের বাজেট, এই ধোঁয়াশাও তো তৈরি হতে পারে। দেখো, একেবারেই বিহারের জন্য একাধিক প্রকল্প, এবং প্রকল্পগুলো বিহারের বিভিন্ন জায়গার মানুষের বেনিফিট হবে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন। বিহার ছাড়া একটিমাত্র রাজ্যের নামই তিনি উচ্চারণ করেছেন, সেটিও আসাম। পশ্চিমবঙ্গের জন্য তার ঝোলায় কিছুই ছিল না। পশ্চিমবঙ্গের এত টাকা বকেয়া, কয়েক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী সংখ্যাটা বলেছিলেন 1,71,000 কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে হিসেব করলে সেটা হয়তো 2 লক্ষ কোটি টাকার কাছে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া। পশ্চিমবঙ্গের আবাস যোজনা, পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে নানান কেন্দ্রীয় সাহায্য, সেগুলো পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে কিছুই শোনা যায়নি। পশ্চিমবঙ্গ ছাড়াও বিরোধী শাসিত রাজ্যগুলো সম্পর্কে একেবারেই নীরব এই বাজেট। সুতরাং বলা যেতে পারে যে বিহারে 1 নম্বর হচ্ছে যেটা তুমি বললে মৌপিয়া, যে নীতিশ কুমারকে কিছুটা খুশি রাখা। দ্বিতীয় হচ্ছে এই 2025 সালেরই শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বাজেটে বারবার বিহারের কথা বলা হয়েছে এবং বিহারে প্রকল্প দেয়া হয়েছে, যেটা যথেষ্ট দৃষ্টিকটু। একটা কেন্দ্রীয় সরকারের বাজেটে একটা রাজ্যের নির্বাচনকে লক্ষ্য করে এই রকম বরাদ্দ করা, সেটা মোটেই আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হ্যাঁ আশিস দা, এখানে আমি আরো একটা বিষয় জানতে চাই। যেভাবে আমরা দেখলাম যে আয়করের ক্ষেত্রে একটা বড় ঘোষণা, শুধু তাই নয়, আগামী সপ্তাহে আয়কর বিলও প্লেসড হতে চলেছে বলে জানালেন নির্মলা সীতারামন। এই যে 2024-এর লোকসভা নির্বাচন, এটা যেভাবে নরেন্দ্র মোদী কে কিছুটা হলেও একটা তার নাম্বারটা কমিয়ে কিছু ইফস অ্যান্ড বাটসের ওপর দাঁড় করিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কোথাও কি আবার যে জনমুখী বাজেটের দিকটা, সেখানে আরও বেশি করে ঝুঁকতে হলো। একই সঙ্গে এই বিশেষ করে যখন মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত, সে কারণেই কি আয়করের ক্ষেত্রে এরকম বড় ঘোষণা? শুধু তাই নয়, 36টা জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে বড় ঘোষণা।
দেখো, প্রথমেই এটা বলে রাখা দরকার যে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বিজেপির যে ভরাডুবি লোকসভা নির্বাচনে, তার কারণেই বিজেপি গরিষ্ঠতা পায়নি। বিজেপির আসন 240-এই থেমে গিয়েছিল। তারপরে বিজেপির অন্দরে যে চর্চা হয়েছিল এই ভোটের ফলাফল নিয়ে, সেখানে একটা কথা উঠে এসেছিল যে মধ্যবিত্তরা আস্তে আস্তে অসন্তুষ্ট হয়ে পড়ছে কেন্দ্রীয় সরকারের ওপরে, এবং তারা যেহেতু মতামত তৈরি করে, তারা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ বা টেলিভিশন সর্বত্র সরব, তারা তাদের অসন্তোষ জানাতে শুরু করতেই উত্তরপ্রদেশের মতো রাজ্যে, বিরাট রাজ্যে, তারপরে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র, সেখানে লোকসভা নির্বাচনে ফলাফল খুবই খারাপ হয়েছিল এবং তার আঘাত সহ্য করতে হবে আগামী 5 বছর ধরে মোদী সরকারকে। সেই জন্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় বা তার আগে প্রধানমন্ত্রীও বারবার মধ্যবিত্ত এই কথাটা উচ্চারণ করেছেন, মধ্যবিত্ত সমাজকে কিছুটা রিলিফ দেওয়ার কথা উচ্চারণ করেছেন, এবং তারই প্রতিফলন আমরা দেখলাম ইনকাম ট্যাক্সে। ইনকাম ট্যাক্সে দুটো রেজিম বা দুটো ব্যবস্থা এখন পাশাপাশি চালু আছে। একটি হচ্ছে ওল্ড রেজিম, পুরনো ব্যবস্থা, আরেকটি হচ্ছে নতুন রেজিম বা নতুন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় এ পর্যন্ত বা এই যে কদিন বাদে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু হবে 1 এপ্রিল থেকে, সেই পর্যন্ত যে ব্যবস্থা ছিল যে 7 লক্ষ টাকা পর্যন্ত রোজগার কারোর হলে তার 25,000-এর কাছাকাছি টাকা হিসেব অনুযায়ী ট্যাক্স হতো, এবং সেই যে ট্যাক্সটা সেটা রিবেট দিয়ে দেওয়া হতো। তার মানে এফেক্টিভলি কার্যকরী ক্ষেত্রে 7 লক্ষ টাকা পর্যন্ত যার আয় তাকে কোনো ট্যাক্স দিতে হতো না। এই ব্যবস্থাটাকেই পরিবর্তন করে যেটা করেছেন 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। আমি এখানে আসবো আশিস দা, আমি আপনার কাছে আসবো। আমি একটু শুনে নেব ঠিক কি বলেছেন আয়কর সংক্রান্ত, ঠিক কি ঘোষণা ছিল আজকে নির্মলা সীতারামনের বাজেট ভাষণে। 100% quality good school. The middle class provides strength for India's growth. This government, under the leadership of Prime Minister Modi, has always believed in the admirable energy and ability of the middle class in nation building. In recognition of their contribution, we have periodically reduced their tax burden. Right after 2014, the nil tax slab was raised to 2.5 lakhs of rupees, which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023. This is reflective of our government's trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Average income of 1 lakh per month, other than the special rate income such as capital gains. Under the new regime, this limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. আমরা শুনলাম নির্মলা সীতারামনের বক্তব্য। আশিস দা, আপাতত আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তীকালে আবারও আপনার কাছে যাব। আমি এখানে প্রথমে আসি জ্যোতির কাছে। যদি দেখা যায় যে বিহারে একটা বড় ফোকাস, এটা কি কোথাও দাঁড়িয়ে ভীষণ প্রকটভাবে যে শরিকি কম্পালশন এবং নির্বাচনী কম্পালশন এটা কেন্দ্রীয় বাজেটে সেটা সামনে এনে দিল না? যদি দেখুন, আমি যদি বলি যে মানে একটা পোর্শনটাকে দেখানো হচ্ছে যে বিহারে মানে অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আসাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার কাছে সেই লিস্টটা আছে। এক সেকেন্ড যদি আমি এই একদম স্টেট স্পেসিফিক যে লিস্টটা, সেই লিস্টটা নিয়ে বসে তোমার সাথে কথা বলছি এবং সেখানে আমি দেখাচ্ছি। এক সেকেন্ড, ইউরিয়া মিশন যেটা প্রতিষ্ঠা, এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এক সেকেন্ড, যেটা একদম গভর্নমেন্টের যেটা গভর্নমেন্টের ডেটা, স্টেট স্পেসিফিক যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেখানে তুমি দেখো বিহার কতটা জুড়ে। না আমি এক সেকেন্ড যখন বলে দাঁড়াও যখন ডেটা নিয়ে কথা বলো, বিহার কতটা জুড়ে, শুরুটা হচ্ছে বিহার দিয়ে, বিহার কতটা জুড়ে, আন্দামান নিকোবর কতটা, আসাম কতটা, নর্থ ইস্ট কতটা, গুজরাট কতটা,
এবং তাছাড়া আর কোনো রাজ্যের জন্য আলাদাভাবে কোনো উল্লেখ নেই। না মৌপিদি একদম ঠিক। আমি এই জিনিসটা নিয়ে আমি যখন দেখছিলাম তখন লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব উনি একটা স্টেটমেন্ট দিলেন দেখলাম। উনি বলছেন যে বিহারকে বঞ্চিত করা হয়েছে। তাহলে আজকে আপনি বলুন যে ইন্ডিয়া অ্যালায়েন্স, আজকে কংগ্রেসের জয়রাম রমেশ থেকে শুরু করে সবাই বলছে বিহারের জন্য আলাদাভাবে বেশি করে বাজেটে ইনক্লুড করা হয়েছে। কে ঠিক? তার মানে এনাদের ভিতরে কি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে? ওয়েদার লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ইজ কারেক্ট নাকি আপনার জয়রাম রমেশ কারেক্ট, এখানে একটা আমি দুবিধা মানে একদম অ্যাবসোলুট লেভেল অফ ডাবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। দেখুন বিষয়টা হচ্ছে যে এই বাজেট সামগ্রিকভাবে যুব, মহিলা, কৃষক এবং হচ্ছে আপনার গরিব, এই চারটে যে শ্রেণী তাদেরকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে মৌপিদি। আপনি ভাবুন যে 12 লক্ষ টাকা, মানে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, যেটা 2014 সালে আমি যদি বলি 2.5 লক্ষ টাকা। আজকে মানে এই জিনিসগুলো যখন আমরা বলছি মানে অ্যাকচুয়ালি একটা মানে প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। প্যাটার্নটা হচ্ছে যাই কিছু হোক না কেন একটা স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং স্ক্রিপ্ট লেখার পরে সংসদে গিয়ে সেই স্ক্রিপ্টটাকে পেশ করা হচ্ছে। যাই কিছু ভালো হোক, মানে বিজেপি গভর্নমেন্ট যদি বলে রাহুল গান্ধীও ভালো, তাহলে কংগ্রেস বলবে যে রাহুল গান্ধী খারাপ। চন্দনদার রিয়াকশন নেই। চন্দনদা, না একটা ফ্যাক্ট তোমাকে পরিষ্কার চন্দনদা, মধ্যবিত্তের জন্য যে বড় রিলিফ রয়েছে এটা কি অস্বীকার করতে পারেন? না আমি পাশাপাশিভাবে এটাও বলে নিই, মধ্যবিত্তের জন্য যে রিলিফ এবং সেই রিলিফটা সাফিসিয়েন্ট কিনা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে এটা একটা অ্যাগ্রেশন, এটা কোনো আদারওয়াইজ কোনো কিন্তু নেই। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হলো যে আজকে অনেকগুলো ফ্যাক্টার্স কিন্তু এই রিলিফের সাথে যোগসূত্র আছে। ধরো রিলিফের 12 লক্ষ টাকার প্রশ্নটা এলো, পাশাপাশিভাবে আমাকে অনেকগুলো কাউন্ট করতে হবে। যেহেতু 2.5 লাখ থেকে এটা আসছে, তাহলে প্রথম যে শর্তটা আছে সেটা হলো যে সময়টা 2.5 লাখের কথা যদি উল্লেখ করছো সেই সময় কিন্তু জিএসটি ছিল না। ইটস এ হিউজ ফল্ট লাইন অফ জিএসটি, দিস ওয়ান পয়েন্ট। এই বার্ডেনটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ওপর ডিরেক্টলি রিগ্রেসিভলি আমাদের ওপরই পড়ে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইনফ্লেশন রেটটা, সেটাকে তুমি দেখো এবং যে প্রোগ্রেশন বাই অ্যানাদার 11 ইয়ার্স তাকেও তুমি সামনে রাখো। অর্থাৎ এটা একটা স্বাভাবিক তত্ত্ব। কিন্তু মানুষ কোথায় এক্সপ্লয়েটেড হচ্ছে? আজকে যদি প্রথমত আমি এই কথাটা বলি যে বিহারের ক্ষেত্রে বেশি বরাদ্দ, আমি বলবো বিহার যা প্রাপ্য সেটা পাক, কিন্তু তার মানে এই নয় যে সারা ভারতবর্ষের যে ফেডারেল কনসলিডেশন তারা বঞ্চিত হবে। আমি এখানে দেখছি পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে আমি পশ্চিমবাংলা একটা প্রজেক্ট দেখতে পেলাম না যেটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যেতে পারে, যেখানে বলা যেতে পারে ইয়েস কেন্দ্রীয় সরকার তার বঞ্চনা, যে প্রসঙ্গটা রাজ্যে দাঁড়িয়ে অনেক রাজনৈতিক নেতারা এই প্রশ্ন তোলেন, তারা এই প্রশ্নটা তুলতে পারবেন না। প্রশ্ন কিন্তু সেখানে এলো না। আলটিমেটলি সেই ডেভিয়েশনটাই রয়ে গেল, কোথাও অন্ধ্রপ্রদেশ, কোথাও বিহারের নির্বাচন আসছে, সুতরাং বিহারে অনেক বেশি ফোকাল পয়েন্টে যেতে হবে। এই জায়গাগুলো কিন্তু আর যাই হোক ফেডারেল কনসেপ্ট অফ ইকোনমির বা ডিস্ট্রিবিউশন অফ ইকোনমির পক্ষে ভালো লক্ষণ নয়। আর দ্বিতীয় প্রসঙ্গটা আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে একটু আমাদের বুঝতে হবে, সেটা হলো যে সার্বিকভাবে অনেকগুলো সেক্টরস আছে। অর্থাৎ ডেভেলপমেন্ট এই নয় তুমি কত টাকা আর্ন করছো, তুমি আর্ন করতে পারছো কিনা তুমি সেটা দেখো। এমপ্লয়মেন্ট রেশিওটা দেখো, 47 ইয়ার্স আজকে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট সেকশন, তারপরে শর্ট সার্ভিস, অগ্নিবীরের মতো এই ধরনের প্রজেক্টগুলো দিয়ে আর যাই হোক ইকোনমিক রিসার্জেন্স করা যায় না, এটা নিয়ে সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম তুমি 12 লক্ষ কেন 20 লক্ষ টাকা পর্যন্ত আমি আসবো এই প্রসঙ্গে, কিন্তু 20 লক্ষ টাকা তো আর্ন করতে হবে। আমি এই প্রসঙ্গে আসবো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি এই বাজেট সম্পর্কে এবং বাজেটে বিহারের জন্য যে বরাদ্দ রয়েছে তাই নিয়ে কি বলছেন আমরা শুনে নেব। भाई बजट में आम आदमी के लिए कुछ नहीं है, क्योंकि आपको पता है कि इस साल बिहार में चुनाव है, तो बिहार का चुनाव को रखे सर में रख के उन्होंने पूरा बिहार के लिए एक बजट रोल आउट किया है, जहाँ पे हर चीज़ बिहार को दिया है। पिछला बार भी 2024 में जुलाई में जब बजट पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था। तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया, अब इस साल बिहार में चुनाव है। आंध्र प्रदेश में 4.5 साल कोई चुनाव है नहीं, सब कुछ बिहार के लिए किया गया है। और जहाँ तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं है। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সব কিছু করা হয়েছে
এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মিডল ক্লাস থেকে ইনকাম আমাকে ট্যাক্স আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। ছোট্ট একটা বিরতির পর আমরা আলোচনায় ফিরছি, আরো বিস্তারিত বিশ্লেষণে আমরা যাব। দেখতে থাকুন কলকাতা টিভি। मैं समझता हूं कि आज का बजट मध्यम श्रेणी के जितने भी नागरिक हैं भारतवर्ष के लिए, उनके लिए country and gone to foreign countries. Where is the investment coming from that will in turn generate more manufacturing that can lead to more exports? You can talk about manufacturing mission and export mission, but how do we get there? I think those details we need to study in more care, but I have not heard in the finance minister's speech enough to cheer in those areas. So lots of announcement for Bihar. Well, with the elections coming up in Bihar, it's hardly surprising that they seem to be giving sops there. Ironic that the party that wants one nation, one election is actually using each election, each state, each year to give them more freebies. They may as well have multiple elections so that they can get more applause from their allies. This country and gone to আইসিসিতে ফোকাস আসছে আমাদের পাওয়ার সাপ্লাই ইমপ্রুভ করার জন্য। এটা কন্টিনিউয়াল এক্সারসাইজ। এটা তো মানে একটা বাজেটে তো কভার্ড হতে পারে না, কিন্তু গভর্নমেন্ট এর উপরে ফোকাস অনেকদিন ধরে রেখেছেন। এইবারে বাজেটেও এই অ্যাসপেক্টটা কভার্ড আছে। আর একটা বড় জিনিস হচ্ছে এমএসএমই সেক্টর, এর উপরে লোন লিমিটস এনহান্স করা হচ্ছে। এমএসএমই ডেফিনিশনে যে লিমিটস গুলো আছে ইটস বিন ডাবলড, এটা স্পিচে বলেছেন। সো যেটা মাইক্রো এন্টারপ্রাইজ যে টাকার লিমিট থাকে তাদের ডাবল হয়ে যাবে, স্মল স্কেল সেক্টর ডাবলড হবে। সুতরাং অনেক বেশি এমএসএমই সেক্টরে নতুন নতুন সব এন্টারপ্রাইজ ঢুকবে, আর এরা এইসব এন্টারপ্রাইজ গুলো অনেক বেনিফিট পাবেন ইন ফিউচার ইয়ার্স। সুতরাং এটা ইজ আ ভেরি ভেরি পজিটিভ থিং। ওভারঅল ভেরি গুড বাজেট। আর একটা জিনিস হচ্ছে ফিসক্যাল ডেফিসিট হ্যাজ বিন কন্ট্রোলড। আপনারা হয়তো জানেন যে ফিসক্যাল ডেফিসিট এই বছরে 4.8% হচ্ছে, নেক্সট ইয়ারে 4.4% হবে। সুতরাং ফিসক্যাল ডেফিসিট যদি কন্ট্রোলড হয় তাহলে ইনফ্লেশনও খানিকটা কন্ট্রোলড হবার কথা আর কি। আর এটা ফোকাসটা এফআরবিএম অ্যাক্টের আন্ডারে। আমি অরিজিতাদির কাছে আসি। অরিজিতা, ফিসকাল ডেফিসিট আমরা যেটা পল্লব গুপ্ত বক্তব্যে শুনলাম যে ফিসকাল ডেফিসিট এমএসএমই প্রসঙ্গ তিনি তুললেন, বলেন ইটস এ ভেরি গুড বাজেট। ফিসকাল ডেফিসিট সেটা কন্ট্রোলে আনা গেছে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে ইনফ্লেশন সেটাকেও কন্ট্রোলে আনা যাবে। অর্থনীতির বিদ্বজ্জনেরা বলেন যে একটা উন্নয়নশীল দেশের জন্য ফিসকাল ডেফিসিটটা খুব বড় একটা ইন্ডিকেটর নয়, কারণ সরকার এখানে সরকারের এক্সপেন্ডিচার, মানে যেটাকে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলি, এটা তো আমাদের ম্যাক্রো বাজেটের একটা বড় অংশ। তাই জন্য তাকে যদি খরচ করতে হয় সেটাকে খুব, আনলেস ইট ইজ ভেরি ভেরি হাই ফিসকাল ডেফিসিট, তাহলে কিন্তু সেই জায়গাটাকে খুব চোখে আঙুল দিয়ে দেখানোর জায়গা নয় যে এটা কমিয়ে আমি খুব ভালো কাজ করেছি বা বেড়ে গেলে খুব খারাপ হতো। আমি একটুখানি ওই ট্যাক্সের কথাটা হচ্ছিল একটু বলি। এই ট্যাক্স নিয়ে খুব জয় জয়কার হচ্ছে, আমিও হয়তো ওর মধ্যে থেকে কিছুটা বেনিফিট হয়তো পেয়ে যাব, কিন্তু তবু বলি একটা তথ্য যে সারা ভারতবর্ষে কত শতাংশ লোক এই ইনকাম ট্যাক্স দেন, এই ফিগারটা খুব শকিং। 2.2%, অর্থাৎ 2.2% মানুষ আমাদের ট্যাক্স দেন। এবং আমরা তো বিকশিত ভারতের স্বপ্ন দেখছি, সেই অন্যান্য বিকশিত দেশগুলো অর্থাৎ ডেভেলপড কান্ট্রিজে এই ফিগারগুলো হচ্ছে 75%, 80%, 85%। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? তাহলে এই যে আমি ট্যাক্স রিবেট দিয়ে দিলাম, তাহলে আমার আরও কিছুটা লোক এর থেকে বেরিয়ে গেল। তাহলে একদিকে যদি আমি ওই 2% এর মধ্যে আরেকটা গল্প তথ্য হচ্ছে যে তার মধ্যে যারা ইনকাম ট্যাক্স দেয়, করছি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনে নেব। के ऊपर शुरू ही हुआ बजट किसानों की
जो प्रधानमंत्री धन धान्य कृषि योजना के माध्यम से, जिसमें के द्वारा इस देश में ऐसे 100 जिले चुने जाएंगे जहां पे प्रोडक्टिविटी कम है और स्टेट गवर्नमेंट के साथ कोलैबोरेशन के माध्यम से वहां पे प्रोडक्टिविटी बढ़ाया जाएगा और वहां के किसानों की आमदनी बढ़ेगी। दाल के क्षेत्र में, पल्सेस के क्षेत्र में आत्मनिर्भर होने के लिए हमारी सरकार ने 5 साल की प्रोजेक्ट लाई है, जिसके द्वारा मसूर, उड़द ऐसे जो दाल है, इस दाल में जो किसान जो खेती करते हैं उनसे सरकार दाल खरीदेगी और इसमें आत्मनिर्भरता आएगी और हमारी सरकार इस तरीके से आगे बढ़ रही है। और उसके साथ साथ मुझे लगता है कि एमएसएमई में भी 22 लाख वर्कर को आगे आने वाले समय में बेनिफिट मिले, इसके लिए हमारी सरकार ने प्रावधान लाया है। 36 ऐसे मेडिसिन जो मेडिसिन कैंसर और बहुत ही नायाब बीमारी जो होते हैं, बहुत रेयर डिजीज जिसे बोला जाता है इंग्लिश में, उसके दवाइयों में 0 कस्टम ड्यूटी लाया गया। ये बहुत ही रिवोल्यूशनरी स्टेप है। इसके द्वारा गरीबों को, मिडिल क्लास फैमिली को बहुत बहुत लाभ मिलेगा। हर जिले में हॉस्पिटल में, जो जिले के हॉस्पिटल है वहाँ पे कैंसर ट्रीटमेंट की सुविधाएं आगे आने वाले समय में होगी। इस बार इस बजट में कुछ चुने हुए हॉस्पिटलों को किया जाएगा, लेकिन आगे धीरे धीरे पूरी देश में हर एक डिस्ट्रिक्ट हॉस्पिटल में कैंसर ट्रीटमेंट की व्यवस्था होगी। ये बहुत बड़ी स्टेप है। उसके साथ साथ मुझे लगता है कि अभी जैसे मैंने बताया कि जैसे हम पल्सेस में आत्मनिर्भरता होने चाह रहे, ऐसे टॉय मैन्युफैक्चरिंग में हमारी देश दुनिया का, विश्व का হাব बने, इसका भी। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনলাম। আমি আসবো অরিজিৎ দিয়ে, একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতেই হচ্ছে। এটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি বাজেট 2025-26 নিয়ে। আমি অরিজিতাদির কাছে আসবো। অরিজিতাদি, আমরা আজকে যেটা দেখলাম যে নির্মলা সীতারামন তিনি আজকে দিনটা শুরুই করলেন একটা মধুবনী প্রিন্টেড শাড়ি পরে। তখন থেকেই জল্পনাটা রাজনৈতিক মহলে চলছিল যে এটা নির্দিষ্ট মেসেজ কিছু আছে কিনা। আমরা জানি যে নীতিশ কুমার অত্যন্ত ক্রুশিয়াল শরিক এই মুহূর্তে দাঁড়িয়ে, নাম্বার 1। নাম্বার 2, এই বছরের শেষে বিহারের নির্বাচন, এবং এই মধুবনী প্রিন্টের শাড়ি পরা নির্মলা সীতারামনের এবং তারপর আজকের বাজেট জুড়ে বিহারের জন্য যে বরাদ্দ আমরা একের পর এক দেখলাম, কোথাও কি খুব সচেতনভাবেই, অর্থাৎ এটা মানে এই অ্যাটায়ারটা খুব সচেতনভাবে নির্বাচন করা হয়েছে? মৌপিয়া মধুবনী প্রিন্টের শাড়ি বা কাজ করা শাড়ি সত্যি খুব সুন্দর, আমারও খুব পছন্দ। কিন্তু জায়গাটা হচ্ছে, আমার এই প্রশ্নটা ঠিক অর্থনীতিবিদ হিসেবে বলছি না, বলছি সাধারণ ভারতবাসী হিসেবে, যে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলে তো সব রাজ্যের সব লোকেদের সমানভাবে ট্রিট করার কথা, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি যে খুব কনসিয়াসলি একটা তত্ত্বকে খাড়া করা হচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার। আমি ভারতবাসী হিসেবে আমার এটাতে আপত্তি আছে। তাহলে কি আমরা কোথাও ফেডারেল সিস্টেমটা থেকে বেরিয়ে যাচ্ছি? এবং এই যে বিহারকে ফোকাস দিয়ে, গত বছর অন্ধ্রপ্রদেশকে ফোকাস দিয়ে, এটা তো জনমোহিনী কি জনমোহিনী নয়, আমি এটার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় এটাতে আমরা কোথাও গিয়ে একটা আমাদের সংবিধানকে কোথাও খুব পরিষ্কারভাবে এবং খুব সাটল ওয়েতে কিন্তু আমরা এটার বিরুদ্ধে কথা বলে ফেলছি। যে আমি পশ্চিমবঙ্গের লোকেরা এটার থেকে এক্সপেক্ট করছি না, কেন যে আনফর্চুনেটলি মানে স্বাধীনতার পর থেকে আমরা চিরকালই কেন্দ্রীয় সরকার বিরোধী একটা জায়গায় আমাদের পলিটিক্যাল ইস্যুটা রয়ে গেছে, কিন্তু তাই জন্যে কি আমরা কোনো আলাদা করে কিছু পাইনি বা পাবো না বা পাচ্ছি না? এটা কিন্তু আমাকে ভারতবাসী হিসেবে পীড়া দেবে। একটু বিরত করছি, শুনবো শত্রুঘ্ন সিনহা, তিনি কি বলছেন। क्या बिहार में उन्होंने पहले कितनी बड़ी बड़ी स्पेशल पैकेज की बात की थी, क्या हुआ उसका? इस बजट में भी उम्मीदें थी, क्या हुआ जो बोली लगाई थी बिहार की? 50,000 करोड़ दूंगी, माननीय प्रधानमंत्री जी ने कहा था कि 1 लाख करोड़ दूं, 75,000 करोड़ दूं, 1.5 लाख करोड़ दूं, क्या हो गया उसका? उसके बदले उसकी तुलना में, स्पेशल पैकेज इन बातों की तुलना में ये बजट का ये जो लोक लुभावना बजट बिहार को देख के पेश किया गया है, वो मुझे लॉलीपॉप समान दिखता है उसकी तुलना। बहरहाल जो हुआ, समथिंग इज बेटर देन नथिंग, हम उसकी सराहना करते हैं बिहार के कॉन्टेक्स्ट में। अब रही बात सैलरीड क्लास को, अच्छा है, जानते सैलरीड क्लास को वोट ये देने का मतलब है कि आप वोटर्स पर नजर रख रहे हैं, इसलिए मैंने कहा चुनावी बजट।
ये तो बहुत पहले से हमारी मांग थी, एक्सपेक्टेशन थी कि सैलरी क्लास को बढ़ना चाहिए। वहाँ पे वो 5 लाख और 7 लाख और 10 लाख लोग तो कह ही रहे थे, 15 लाख कम से कम होना चाहिए, चलो 12 लाख हुआ। हम इसकी प्रशंसा करते हैं सीतारामन जी की भी और प्राइम मिनिस्टर ऑफिस की, पीएमओ की, जिसने ये बजट बनाया है, प्राइम मिनिस्टर नरेंद्र मोदी की गाइडेंस, हम उसकी तारीफ करते हैं। लेकिन बिहार के मामले में आप कहें तो थोड़ा डिटेल्स देना, बहुत जगह नहीं डिटेल दिया है, वहाँ डिटेल नहीं दिया गया। सैलरी क्लास के मामले में सैलरी क्लास तो वाकई सबसे ज्यादा सफरिंग या सबसे ज्यादा कंज्यूमर्स या सबसे ज्यादा जो कंट्रीब्यूशन अगर देश के ग्रोथ में आता है तो वो सैलरी क्लास का आता है, वो मिडिल क्लास का आता है, पुअर क्लास के साथ साथ। सबसे ज्यादा चाय भी वही पीते हैं, सबसे ज्यादा तादाद भी उन्हीं के पास है इन लोगों को मिला के। 50% जीएसटी तो वो देते रहे हैं, हमारे 30-40% से ज्यादा ओवर हंड्रेड देते रहे हैं। जो धन्ना सेठ हैं, बड़े बड़े लोग हैं, तो हार्डली 3 या 4% देते रहे हैं। तो उनके लिए जो किया गया वो আমি মিস্টার মাইতির কাছে আসবো। মিস্টার মাইতি যে প্রশ্নটা অরিজিৎও তুলেছেন যে ঠিকই আমরা বরাবরই দেখে আসি যে বাজেটের মধ্যে কিছুটা হলেও রাজনীতি থাকে মিলেমিশে, তো নির্দিষ্টভাবে বিহারের জন্য যা বরাদ্দ এবং সেই তুলনায় আমরা যদি অন্যান্য রাজ্য দেখি, বিশেষ করে যে জায়গায় বিজেপি ক্ষমতায় নেই, বিজেপি বা বিজেপির শরিক দল ক্ষমতায় নেই, সেই রাজ্যগুলোর তুলনায় যদি দেখি, তাহলে কি এবারেরটা একটু বেশি প্রকট মনে হচ্ছে না? নমস্কার, আমি কলকাতা টিভিকে নমস্কার জানিয়ে শুরু করছি এবং তাদের মাধ্যমে ওদের দর্শকদের। ইকোনমিক্স ইজ ডিস্টিলড পলিটিক্স, লেনিন বলে গেছেন। ইকোনমিক্সের সঙ্গে পলিটিক্সের খুব বিরোধ আছে তা নয়, প্রকৃতপক্ষে ম্যাক্রো ইকোনমিক্স বলে যেটাকে আমরা বলি, এই শাখাটা পলিটিক্যাল ডিসিশন দিয়েই নিয়ন্ত্রিত হয়। আমাদের দেশে দীর্ঘকাল ধরে বাজেটটা এইভাবেই তৈরি হচ্ছে। এটা যে খুব নতুন ব্যাপার তা কিন্তু নয়। আজকাল বাজেটের সেই পুরনো চারমান নেই। এককালে বাজেট ছিল একটা ওই সাসপেন্স ফিল্মের মতো, কী হবে আমরা ছেলেবেলা থেকেই বাজেটে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, সেই উৎসাহটা এখন একেবারেই চলে গেছে। মানে এটা অলমোস্ট একটা ডকুমেন্টারি। আমি একটু আসছি, আমরা আরেকবার চলে যাব বণিক সভায়। বিবেক জালান তিনি বলছেন, 80,000 টাকা পার অ্যানাম পার ইয়ার সেভিং হবে ইনকাম ট্যাক্স। যার ইনকাম 18 লাখ টাকা ওদের মোটামুটি 70-80 হাজার টাকা সেভিং হবে। আর যার ইনকাম 24 লাখ টাকা আছে পার অ্যানাম, তার জন্যে 1.2 লাখ রুপিস পার অ্যানাম সেভিং হবে। এই যা সেক্টর আছে যার ইনকাম 12 লাখ বা 24 লাখ টাকা আছে, এইটাই মেইন মিডল ক্লাস সেক্টর আছে ইন্ডিয়াতে। এরাই মেইন কনজিউমার আছে গুডস আর সার্ভিসেসে। এদের হাতে যখন টাকা আসবে, ডিসপোজেবল ইনকাম আসবে, এরা গুডস আর সার্ভিসেস কিনবেন, জিডিপিটা বাড়বে, যেটা মেইন কনসার্ন এই সরকারে। আগে বছর জিডিপি গ্রোথ ছিল 8.2%, এবারে 6। প্লিজ মিস্টার মাইতি। এই বক্তব্যটা কন্ট্রাডিক্ট করব আমরা সুযোগ এলে। এই বক্তব্য একেবারে ঠিক নয়, কিন্তু যে কথাটা শুরু করেছিলাম সেটা দিয়ে তারপরে বলবো। আসবো কল্যাণ ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সাংসদ, তিনি কি বলছেন শোনাবো। उनको खुद वो समझता है वो स्पीकर हो गया, सस्पेंशन वाज इलीगल और सब कुछ गलत काम करते हैं मंत्री, केंद्रीय मंत्री होने के लिए वो सब বলুন। হ্যাঁ, যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, আসলে এই আলোচনা ছেদ পড়ে যাচ্ছে বলে ব্যাপারটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ছেদটা পড়বে, বিকজ এখন রিঅ্যাকশনস গুলো আসছে তো। হ্যাঁ, আলোচনাটা যেভাবে শুরু হয়েছিল আমি সেইটা কন্টিনিউ করি। আমাদের এই বাজেটগুলো এখন প্রায় ডকুমেন্টারির মতো, আমি বলছিলাম যে সে পুরনো সাসপেন্স ফিল্মের মতো আর নেই। এই বাজেটের মূল যে ব্যাপারটা আগে বাজেটে ছিল সেটা হচ্ছে এই গুডস অ্যান্ড সার্ভিসেস, এই ট্যাক্সগুলো আগে বাজেটের মাধ্যমেই পাওয়া যেত। তারপর থেকে জিএসটি এলো, জিএসটি আসার পর অধিকাংশ ট্যাক্সের ব্যাপারই ওই
যে জিএসটি কমিটি আছে, কাউন্সিল আছে, রাজ্যগুলোকে নিয়ে যে কাউন্সিল তৈরি হয়েছে, তারা ডিটারমিন করে। গোটা কয়েক জিনিস তার থেকে বাদ আছে, বিদ্যুৎ বাদ আছে, আবগারি বাদ আছে, ল্যান্ড সংক্রান্ত স্ট্যাম্প ডিউটি ইত্যাদি বাদ আছে। সেগুলো ছাড়া বাকি সবই রাজ্য স্তরে, মানে রাজ্যের যে কমিটি আছে, জিএসটি যারা ডিটারমিন করে, সেখানে ঠিক হয়ে যায়। কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য একমাত্র উৎসাহ থাকে এই ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে কি বেনিফিট, আর কিছু কাস্টমসের ওই যে ওষুধের আমি আসবো এক সেকেন্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন একটু শুনে নেব। भाई बजट में आम आदमी के लिए कुछ नहीं है, क्योंकि आपको पता है कि इस साल बिहार में चुनाव है, तो बिहार का चुनाव को रख के सर में रख के उन्होंने पूरा बिहार के लिए एक बजट रोल आउट किया है, जहां पे हर चीज बिहार को दिया है। पिछला बार पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था, तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया। अब इस साल बिहार में चुनाव है, आंध्र प्रदेश में 4 साल 4.5 साल कोई चुनाव है नहीं, तो सब कुछ बिहार के लिए किया गया है। और जहां तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं है। ये दुखद है, अनफॉर्चुनेट है। But Abhishek, lots of stocks which have been announced for the middle class. Do you welcome that? See, I have to read the budget carefully. There has been a lot of confusion the way the budget has been presented, and she has also said that there will be exemption depending on different categories. For 4 to 8 lakh categories, there is going to be 5% rebate, and then 8 to 12, there's going to be 10%. 12 to 15 lakh, there's going to be 15%. So I have to read the budget first. But I have listened to the budget speech extremely carefully. I think there's nothing for the middle class. They're only trying to fool the people like they've done in the past 10 years. হ্যাঁ মিস্টার মাইতি। না, সংক্ষেপে বলি তাহলে। হ্যাঁ, সংক্ষেপে বলুন। এগুলো বাড়িয়ে কিছু লাভ নেই। আমি বলছিলাম যে অর্থনীতি আর রাজনীতি হাত ধরাধরি করে থাকে বাজেট এক্সারসাইজের সময়। এই বাজেটেও আছে, এর আগে চিরাগ পাসওয়ান তিনি কি বলছেন। के प्रावधान दिए गए हैं। गांव और शहर की बीच की दूरी को कम करने का इसमें जिक्र किया गया है। युवाओं का, महिलाओं का, मिडिल क्लास का जिस तरीके से हैंड होल्डिंग का जिक्र इसमें किया गया है, युवाओं के स्किल को किस तरीके से मजबूती देने के प्रावधान इसमें बनाए गए हैं। मुझे लगता है हर क्षेत्र, हर सेक्टर को ये छूने वाला ये बजट है। खास तौर पर मेरे लिए, जिस मंत्रालय से मैं आता हूं, मेरे लिए ये एक ज्यादा खुशी की बात है कि निफ्टेम का एक लंबे समय से हम लोगों की मांग रही थी। अभी सिर्फ निफ्टेम के 2 ही इंस्टीट्यूट थे, हम लोग लंबे समय से चाहते थे कि निफ्टेम जिस तरीके से युवाओं को प्रोत्साहित करने का, उनको बढ़ावा देने का कार्य कर रहा है, मांग थी हम लोग की लंबे समय से। बिहार में अब एक और निफ्टेम खुलने जा रहा है, ये हम लोग के लिए खुशी की बात है। और साथ ही में मखाना जो कि पुनः फूड प्रोसेसिंग में ही आता है और उसका सबसे ज्यादा उत्पादन बिहार में होता है, उसका मखाना बोर्ड बनाने का जो जिक्र किया गया है, उसके लिए भी मैं बिहारियों की तरफ से माननीय वित्त मंत्री जी का विशेष तौर पर मैं धन्यवाद कहूंगा। जिस तरीके से बिहार में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट का जिक्र किया गया, एयरपोर्ट्स, ग्रीनफील्ड एयरपोर्ट का इसमें जिक्र किया गया, एयरपोर्ट के एक्सपेंशन का जिक्र किया गया, आईआईटी में जिस तरीके से बिहार में एक्सपेंशन का जिक्र किया गया, तो मैं ये मानता हूं कि बिहार के लिए भी और साथ में पूरे देश में जिस तरीके से अपेक्षा, इवन अगर आप टैक्सेशन में भी देखें, टैक्स सेक्टर में भी अगर आप देखें, जिस तरीके से नए टैक्स स्लैब्स ने ज्यादा कमाई हर व्यक्ति के हाथ में बचे, इस सोच के साथ इन स्लैब्स को तैयार किया गया है, तो मैं मानता हूं कि ओवरऑल ये एक बहुत ही खूबसूरत और मजबूत बजट है। चिराग पासवान हमारे साथ है। হ্যাঁ বলুন মিস্টার মাইতি। হ্যাঁ, বলছিলাম যে এই অর্থনীতি আর রাজনীতি নিয়ে ঝগড়া করে লাভ নেই। বাজেট
শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সব দেশেই বাজেট এক্সারসাইজের সঙ্গে কিছু রাজনীতি জড়িয়ে আমি থাকে। আসবো এখানে আমার এখানেই প্রশ্নটা যে কোথাও কি রাজনীতিটা এখানে প্রধান হয়ে দাঁড়াচ্ছে না? এবং বাংলার ক্ষেত্রে বাংলার বঞ্চনা নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আমাকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ। না, আমার তো মনে হচ্ছে না আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। তার কারণ হচ্ছে, দেখুন, আমি ডেটা নিয়ে কথা বলবো, আপনি একটু আগে ডেটা নিয়ে কথা বলছিলেন। আপনি দেখুন যে আবাস যোজনার যদি আমি অ্যালোকেশন দেখি, মানে বাংলার জন্য 2004 থেকে 2014 সাল পর্যন্ত বাংলার জন্য অ্যালোকেশন ছিল কংগ্রেসে, ইউপিএ 1 এবং ইউপিএ 2 মিলে 14,000 কোটি টাকা। আর সেটা 2014 থেকে 2022 পর্যন্ত আপনার 54,000 কোটি টাকা। আমি গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য 93,171 কোটি টাকা অলরেডি স্যাংশন। মানে যখন ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর সময় টোটাল অ্যালোকেশন ছিল মাত্র 10,000 কোটি টাকা, তার মানে 9 গুণ বেশি। এবং এই যে 93,171 কোটি টাকা, আমি একজন বাঙালি ছেলে হিসেবে, মানে বাংলার সন্তান হিসেবে মোদিজিকে ধন্যবাদ এই কারণের জন্যই দেব। তার কারণ হচ্ছে গ্রামীণ এলাকা উন্নয়নের জন্য এতগুলো স্টেটের মধ্যে সব থেকে বেশি অ্যালোকেশন হয়েছে বাংলার জন্য, আমার বাংলার জন্য। আমি এবার স্ট্যাটিস্টিক্স দিতে শুরু করলে আপনি বলুন রেলওয়ের ক্ষেত্রে আগে কত কন্ট্রিবিউশন ছিল 2004 থেকে 2014? 4,380 কোটি টাকা, যেটা বাংলার জন্য অ্যালোকেশন হচ্ছে 19,970 কোটি টাকা। মোদিজিকে তো ধন্যবাদ জানাতেই হবে, তার কারণ ওনার যে কন্ট্রিবিউশন, ওনার যে বাংলার প্রতি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে তাদের সম্মান দেওয়া থেকে শুরু করে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে অন্তর্ভুক্তিকরণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইনভেস্টমেন্টে বাংলার জন্য এত বরাদ্দ করা, তার জন্য তো নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাতেই আসবে হবে। প্রসঙ্গে একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরছি। শুনে নেব রাজনাথ সিং এর বক্তব্য। राष्ट्रपति जी, और यहाँ पर बात चल 2025-26 के बजट में डिफेंस मिनिस्ट्री को 6,81,000 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है, जो पिछले साल के बजट एलोकेशन से 9.5% अधिक है। और मुझे बताते हुए प्रसन्नता हो रही है कि डिफेंस बजट यूनियन बजट का लगभग 13.44% है। डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं। इसके लिए 2025-26 में 1,80,000 करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है, जो हमारी सेनाओं की कैपेबिलिटी को और अधिक बढ़ाएगा। তেজস্বী যাদব এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি চলে যাব। क्योंकि बजट चल रहा था और देखना मेरा जरूरी भी है, क्योंकि मुझे पता था कि आप लोग जरूर इस विषय में आप सब लोग पूछेंगे। बिहार को हमेशा से मोदी सरकार ने ठगने का काम किया है, डबल इंजन की सरकार ने ठगने का काम किया। विशेष पैकेज की बात तो कहीं नहीं, विशेष राज्य का दर्जा पता नहीं अब मिलेगा कि नहीं मिलेगा, इन्होंने तो पहले ही मना कर दिया। लेकिन चुनाव में तो बहुत ऊंची ऊंची बातें की जाती है, बड़ी बड़ी बातें की जाती है, जुमलेबाजी होती है। जो आज का बजट है, बिहार के साथ कहीं ना कहीं से खिलवाड़ किया जा रहा है, सौतेला व्यवहार किया जा रहा है। और जो पिछले बजट में जो बात आई थी उसी को दोहराने की बात इन लोगों ने किया है। ये बजट मेरा मानना है गांव, ग्रामीण और गरीब विरोधी बजट भारत सरकार ने पेश किया है और बिहार को कोई लाभ जो है नहीं मिल रहा है। एयरपोर्ट की बात की गई कि भाई ग्रीन फील्ड जो है पटना के अलावा अतिरिक्त 3 और बनाएंगे। कहाँ बनाएंगे, कब बनाएंगे, कैसे बनाएंगे, उसका बजट एलोकेशन कितना होगा, कहीं कोई जिक्र नहीं। केवल जुमला और हवाबाजी। बीटा का हम लोग जब कैबिनेट थे तभी हम लोगों ने 15 में जब सरकार में आए थे तभी बीटा के लिए हम लोगों ने अतिरिक्त जमीन लैंड ऑक्यूपाइड करके हम लोगों ने अथॉरिटी को, एयरपोर्ट अथॉरिटी को दिया। अब तक उसका काम शुरू नहीं हुआ है। तो ये केवल जुमलेबाजी। তেজস্বী যাদব বলছেন যে এটা শুধুমাত্রই জুমলাবাজির বাজেট। अखिलेश यादव তিনি কি বলছেন একটু শোনাবো। ये जो बजट है, अगर हम इसको 12वां मान लें, 11वां मान लें, 12 साल बाद कुंभ आता है। जो सरकार को आंकड़े देने चाहिए थे, हमारे लिए आज बजट के आंकड़ों से ज्यादा जरूरी है कि जिन लोगों की जान गई है वो आंकड़े,
जो सरकार मरने वालों का आंकड़ा न दे सके, जो सरकार खोए लोगों का आंकड़ा न दे सके। শিরোমণি আকালি দল নেত্রী হরসিমরন সিং কাউর তার বক্তব্য শুনব। Together रही है बिहार बिहार बिहार, उसके बाद असम की आ रही है, तो असम, पंजाब का तो नामो निशानी है। वो किसान धरने में बैठे 4 साल से एमएसपी की लीगल गारंटी के लिए। किसान के लिए क्या मखाना बोर्ड, ये बोर्ड, वो बोर्ड। सो किसानों के विरोध एक बजट था, और किसान जो उसके लिए लड़ाई लड़ रहे हैं उनकी तो कुछ सुनी नहीं गई, तो दुख है। আমি এখানেই আসবো চন্দনদার কাছে। চন্দনদা, যখন আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হরসিমরন প্রীত কাউর, তারা সবাই বিহারের প্রতি কোথাও একটা পক্ষপাতিত্ব করা হয়েছে এই অভিযোগ করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে তেজস্বী যাদব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে এটা জুমলাবাজির বাজেট এবং বিহারের মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে আসা হয়েছে এতদিন, এবং এর আগে যে আর্থিক প্যাকেজের কথা বলা হয়েছিল সেটাও আসলে একটা ধোঁকা ছিল, এরকম তার অভিযোগ। না, বাস্তব চরিত্র হচ্ছে তাই। এবং সেখানে তুমি জানো দীর্ঘ সময় ধরে তেজস্বী ওখানকার উপমুখ্যমন্ত্রী ছিলেন, এবং আমরা যেসব বাজেট আজকের বাজেটের পর তেজস্বী যাদব বুঝতে পারছেন যে বিহারের লড়াইটা কঠিন হয়ে গেল। না, কঠিন তো, এটা দেখো রাজনৈতিক একটা স্বার্থ থাকেই, সেটা তো অন্য প্রসঙ্গ। যদি এই ধরনের বাজেট অ্যালোকেশনস পশ্চিমবাংলায় 2021-এর আগে আমরা যেভাবে দেখেছি, এবং তাতে অন্তত মানে বিফল মনোরথে ফিরে যাওয়ার কথা ছিল না, গলিতে গলিতে অমিত শাহ এবং মোদিজির মিটিং করা। আমি প্রসঙ্গ সেটা বলছি না, ভোট একটা পার্সোনাল অধিকার, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে চুজ করেছে 2021 বলো বা 2019 বলো। কিন্তু একটা জিনিস তোমাকে, বা 2024-এও তাই, একটা জিনিস বুঝতে হবে, আমরা কি আলোচনা করছি, দ্যাট ইজ আমাদের বাজেট এবং বাজেট অ্যালোকেশনস ফেডারেল সিস্টেমে কোন কনসেপ্টে হওয়া উচিত। তার থেকেও বেরিয়ে গিয়ে আমি একটা পেরোগেশনের কথা বলবো। আমরা দেখেছি রেলমন্ত্রী থাকাকালীন গনি খান চৌধুরী কী করেছিলেন বাংলার জন্য। এরকম প্রত্যেক ক্ষেত্রে একটা এক্সপেকটেশন থাকে, কিছু এক্সপেকটেশন থাকে, কিন্তু সেটা কমপ্লিটলি একেবারে আই মিন বায়াসড হতে পারে না। যেখানে প্রশ্ন উঠছে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত, এবং প্রত্যেকটা জায়গাতে বলা হচ্ছে যে ফেডারেল কনসেপ্টে ইনভেস্টমেন্টগুলো হওয়া উচিত, যেভাবে মনিটর্ড হওয়া উচিত সেভাবে হচ্ছে না। দ্বিতীয় প্রসঙ্গ আমি তোমাকে যেটা বলি বিশেষভাবে, সেটা হচ্ছে যে বাজেটটা যদি সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা হয় তাহলে ডিফারেন্ট থিং, তা না হলে আমাকে একটা প্রশ্ন তুলতে হবে। এখানে অভিজ্ঞ মানুষগুলো আছেন, আমাকে একটা জিনিস বুঝতে হবে, যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 20 লক্ষ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স এক্সেম্পশন করা হয়েছে যে কর্পোরেট সেক্টরকে। তাদের কাছ থেকে এক্সপেকটেশন কি ছিল? তাদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট, প্রোডাকশনস ইত্যাদি বাড়ানো, এমপ্লয়মেন্ট তৈরি করা। উল্টো পথে হেঁটেছি, 47 বছরের সর্বোত্তম আনএমপ্লয়মেন্ট, এই মুহূর্তে শর্ট সার্ভিস দেওয়া হচ্ছে, অগ্নিবীর দেওয়া হচ্ছে, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে। আর আমি এখানে বলে শেষ করি, যেখানে একেবারে ক্লিয়ার কনসেপ্ট দেখো, ইনকাম ট্যাক্স যেটা দেওয়া হচ্ছে, প্র্যাকটিক্যাল ইনকাম ট্যাক্স উনি যেটা বললেন 2.2% অফ পপুলেশন, আমি বলছি ওটা 1.6 প্র্যাকটিক্যালি যারা ওখানে ইনভেস্ট করেন। কিন্তু আমি তোমাকে এখানে বলে শেষ করে দিই, তুমি দেখো কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে যেখানে বেশি হওয়ার কথা কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স হয়ে যাচ্ছে, যেটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স, সেটা আমরা বেশি দিচ্ছি 11.6 লাখ ক্রোড় ইনকাম ট্যাক্স দিচ্ছি, যেখানে কর্পোরেট 10.2। আসবো জ্যোতি। না, আমি বলছি দেখুন, মানে এখানে অনেকগুলো কথা বলা হলো, দিদির সঙ্গে একটা জিনিসে কন্ট্রাডিক্ট করব, যে ভারতবর্ষে তো এখন এটা তো ফ্যাক্ট যে মোদি সরকার আসার পর থেকে ফিসকাল ডেফিসিট অল টাইম লো, এবং উনি বলেন এরপরে অর্থনীতির কোনো এফেক্ট পড়ে না। আমি কন্ট্রাডিক্ট করবো মৌপ্রিয়াদি এই বলে যে দেখুন, যদি ফিসকাল ডেফিসিট কম থাকে তার মানে হচ্ছে আপনার রাজস্ব ঘাটতি কম, ফলে আপনার ক্রেডিট রেটিং যেটা সেটা উন্নত ক্রেডিট রেটিং হবে, আপনার ইনভেস্টমেন্ট যারা ইনভেস্টমেন্ট করতে আসবে তারা কনফিডেন্স পাবে, এবং কম প্রিন্টিং করতে হবে মানি, ফলে কম প্রিন্টিং করতে হলে আপনার ইনফ্লেশন যেটা সেই ইনফ্লেশনটা কিন্তু কমবে। এই জন্য আপনি দেখবেন কংগ্রেসের সময় যখন সোনা মানে আপনার ধার রাখতে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, তখন কিন্তু আপনার ইনফ্লেশন রেট প্রায় 10%-এর কাছাকাছি ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে মোদি সরকার আপনার ইনফ্লেশন রেট সেটা কিন্তু 5-এর নিচে নিয়ে চলে এসেছেন। এইটা কিন্তু পার্থক্য কংগ্রেসের সঙ্গে বিজেপি গভর্নমেন্টের। 1-2 হচ্ছে আপনি একটু আগে বলছিলেন, দাদা আপনি বলবেন না, আপনার সময় দাদা আমি আপনার সঙ্গে বলিনি। এক সেকেন্ড রাহুল গান্ধী সম্ভবত কিছু বলছেন। दिखाते हैं बताओ सर, उनको यार मैंने नहीं लगाया सर, उधर से मारा उन्होंने धक्का। आप बोलते थे ऐसे ही और फिर देख रहे होते सर बजट पे। सर राहुल जी एक शब्द सर बजट पे
सर दिल्ली इलेक्शन पे तो सर थोड़ा सा हमसे आप लोग बात की सर, आप रैली में तो बोलते हैं हम लोग क्या करें, हम लोग आप लोग बाइट की आपकी रैली का सर मैं हमें तो समझ हमारा तो सर मेरा तब तक नहीं मिला बजट के हर साल बोलते थे सर। अरे आप तो 2020 में सर স্যার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবার এই সংক্রান্ত আলোচনায় ফিরবো। বাজেট 2025-26 নিয়ে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। আমি একদম সংক্ষেপে আপনার কাছে এই বাজেটের টেক অ্যাওয়ে কি মিস্টার মাইতি? হ্যাঁ, বাজেটের টেক অ্যাওয়ে আমি 1, 2, 3 করে বলি। এই বাজেট একদিক থেকে অর্থহীন বাজেট, মানে এই যে কতগুলো ফান্ডামেন্টাল জিনিস বলা হয়েছিল যে আমি এই জায়গাগুলোকে পিলার বলে ভাবছি, এক্সপোর্ট একটা, ইনভেস্টমেন্ট একটা, এমপ্লয়মেন্ট একটা, এগ্রিকালচার একটা, এর যে মেজর ইস্যুগুলো কোনোটাকেই কিন্তু অ্যাড্রেস করা হয়নি। এগ্রিকালচারের মেজর ইস্যু এখন এমএসপির উপর কোনো কথা নেই এই বাজেটে। এমএসপি সরকার কি ভাবছে, আদৌ এমএসপি কেন দিচ্ছে না তার পক্ষে বা বিপক্ষে কোনো মতামত নেই। এমপ্লয়মেন্টের ব্যাপারে খুব ইন্টারেস্টিং যে সময়ে বাজেট পড়া হচ্ছে সেই সময়ে এলন মাস্ক বলছেন যে আগামী 1 বছরের মধ্যে মানুষ যে কাজগুলো করতে পারে সেগুলো সব এআই করবে, মানুষের কিছু করতে হবে না। মানে গোটা এমপ্লয়মেন্টের সিনারিওটাই বদলে যেতে পারে। হয়তো ভারতবর্ষে যারা এখন অর্গানাইজ সেক্টরে কাজ করছে তাদের কারোরই কোনো কাজ থাকবে না বা মার্জিনাল কিছু লোকের কাজ থাকবে। তার রিপ্লেসমেন্টের কি ব্যবস্থা হচ্ছে, তার স্কিল আপগ্রেডেশনের কি ব্যবস্থা হচ্ছে, সে ব্যাপারে কোনো রকম ভাবনা চিন্তা দেখতে পাওয়া গেল না। এক্সপোর্টের কথা বলছেন, আরে এক্সপোর্টের তো ট্রাম্প অলরেডি বলে দিয়েছে আমার থেকে। এই যে রাজনাথ সিংয়ের কথার রিয়াকশানে আমি বলছি, ট্রাম্প বলেছে আমার থেকে সব অস্ত্র কিনতে হবে, এটা প্রাইমারি, আমার থেকে ক্রুড কিনতে হবে, তাহলে আমি সব 25% ট্যারিফ লাগিয়ে দেবো তোমাদের উপরে। তাহলে তো পুরো বাজেটটাই লপসাইডেড হয়ে যাবে। আমার মনে আছে আমি বোধহয় এবিপি আনন্দে সেদিন সেটা আপনি কোন চ্যানেলে কি বলেছেন সেটা এখানে আলোচ্য বিষয় নয়। আমি আসবো আপনার কাছে। ইতিমধ্যেই প্রসেনজিৎ বসু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমরা প্রসেনজিৎ বসুর কাছেও যাব, তার আগে অরিজিতাদির কাছে আসি। অরিজিতাদি, একটু জেনে নেওয়ার চেষ্টা করো যে এমপ্লয়মেন্ট জেনারেশন, বিশেষ করে যদি আমরা দেখি যে নতুন ভোটারের সংখ্যা যেভাবে বাড়ছে, তরুণ প্রজন্ম যেভাবে একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনী ক্ষেত্রেও, সেখানে তরুণ প্রজন্মের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন সহ অন্যান্য বিষয় সেটা কতটা জায়গা করে নিতে পেরেছে? এটা একদম ঠিক যে এমপ্লয়মেন্ট সবসময় যে কোনো একটা বাজেটের খুব একটা ইম্পর্টেন্ট পিলার হওয়া উচিত। এর আগেও আমরা এরকমই দেখেছি, কিন্তু এবারে যেটুকু আমি দেখেছি বা শুনেছি বা যেটুকু এক ঝলক দেখেছি, এমএসএমইর ফোকাসটা ছাড়া আমি আলাদা করে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বিশেষ কিছু করা হচ্ছে এটা আমার মনে হলো না। তবে হ্যাঁ, লাস্ট 2024-25 পিএলএফএস ডেটা কিন্তু বলছে যে 2019-এর সময় যে একটা মারাত্মক বেকারত্ব আমরা দেখেছি, মানে আমাদের ইতিহাসে অল টাইম হাই, সেখান থেকে কিন্তু আমরা একটু হলেও একটু বেকারত্বটা কমেছে 2024-25। কিন্তু সেটা মূলত কমেছে খুব মানে আনস্কিলড লেবার এবং রুরাল এরিয়ায়। অর্থাৎ আমরা একদিকে তো ইনভেস্টমেন্ট, আইআইটি, আইআইএসসি, এই যে আমার মানে একটা অ্যাপেক্স জায়গায় আমরা ইনভেস্ট করছি, তাহলে তার থেকে আমরা কি পাচ্ছি, সেই এমপ্লয়মেন্টটা কোথায়? সেখানে তো একটা কনস্ট্যান্ট ব্রেন ড্রেন চলছে, এই জায়গাটা কিন্তু ধরতে পারিনি। কিন্তু প্রসেনজিৎ বসু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রসেনজিতের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। প্রসেনজিৎ, আজকে নির্মলা সীতারামনের বাজেট ভাষণ থেকে মূল টেক অ্যাওয়ে কি? প্রথমত গতবারের বাজেটে লোকসভা নির্বাচনের পরে যে বাজেট হয়েছিল জুলাই মাসে, সেখানে কর্মসংস্থানকেই মূল সমস্যা বলে চিহ্নিত করা হয়েছিল এবং প্রতি বছর 1 কোটি বেকারের চাকরি হবে এবং কিভাবে হবে তার একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট সেই বাজেটে ছিল জুলাই মাসে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সেখানে একটাও চাকরি হয়েছে কিনা সেটা নিয়ে অর্থমন্ত্রী একটা কথা উল্লেখ করলেন না। তো সেখানে মানে ওই
যে অ্যানাউন্সমেন্টটা হলো গতবারের বাজেটে, এত বড় করে ঢাকঢোল পিটিয়ে প্রতি খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে দেখানো হলো যে এত এত চাকরি হতে চলেছে কর্পোরেট সেক্টরে, তাহলে সেটা হলো না কেন, বা হয়েছে কিনা আদপেও, সেটা সম্বন্ধে একটা কথাও তিনি উল্লেখ করলেন না। এটা আমার খুবই আশ্চর্যজনক লাগছে। আর গতকাল যে ইকোনমিক সার্ভে পার্লামেন্টে পেশ করা হয়েছে, তাতে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে খুব দুশ্চিন্তার বিষয় যে কৃষি ক্ষেত্রে আসলে কর্মসংস্থান বাড়ছে। অর্থাৎ আমরা জানি যে উন্নয়নের মানে হচ্ছে কৃষি থেকে লোকজন বেরিয়ে শিল্পক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্রে তারা কাজ পায়। এটাই যে কোনো একটা আধুনিক অর্থ ব্যবস্থায় সেটাই হয়। সেখানে আমাদের দেশে উল্টো হচ্ছে, শিল্পক্ষেত্রে কাজের সংকোচন হচ্ছে, পরিষেবা ক্ষেত্রেও কাজের সংকোচন হচ্ছে, আর মানুষ বাধ্য হচ্ছে কৃষিক্ষেত্রে ফিরে যেতে। তার সাথে স্বনিযুক্ত কর্মসংস্থান, অর্থাৎ ছোট ব্যবসা বা একেবারে ক্ষুদ্র ব্যবসা বা ক্ষুদ্র দোকানদার, ফেরিওয়ালা, এর সংখ্যা হু করে বাড়ছে। আর তাদের আয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এত চড়া মূল্য বৃদ্ধি বিশেষত খাদ্যদ্রব্যের, যে তাদের আয়, প্রকৃত আয় যেটা, মাসিক আয় যেটা, সেটা কমে যাচ্ছে। এবং এটা আর্থিক সমীক্ষা বলছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এটা স্বীকার করে নিচ্ছে। তাহলে এইরকম একটা যখন পরিস্থিতি, যে দেশের বহুলাংশ মানুষ, তাদের আয়ের যখন সংকোচন হচ্ছে, কর্মসংস্থানের যখন সংকোচন হচ্ছে, এবং আমরা এও জানি যে আর্থিক বৃদ্ধির হার গত বছরের তুলনায় এই বছর, প্রসেনজিতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখানটাতে আসবো একটু জ্যোতির কাছে। জ্যোতি, এমপ্লয়মেন্ট জেনারেশনের দিশা কোথায়? না, এমপ্লয়মেন্ট জেনারেশনের দিশা তো আমি ইপিএফও ডেটা থেকে দেখতে পাচ্ছি, যেটা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড যে এটা আছে অর্গানাইজেশন, তাদের ডেটা অনুযায়ী 2014 সাল থেকে এতদিন পর্যন্ত টোটাল মানে নিউ রেজিস্টার্ড হচ্ছে এমপ্লয়ির সংখ্যা হচ্ছে প্রায় 15 কোটি। এটা কি করে হলো? তার কারণ হচ্ছে, ধরুন মুদ্রা যোজনাতে আপনার লোন নিয়েছে প্রায় 30 কোটি। এই 30 কোটির মধ্যে যদি আমি অর্ধেকটা আমি ছেড়ে দিই, তাহলে এই যে 14 কোটি তারা তো ইনভেস্ট করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 1000টা কোম্পানি, নতুন কোম্পানি রেজিস্টার্ড হয়েছে। আপনি জানেন যে ভারতবর্ষ একটা টাইমে 2014 সালের আগে পর্যন্ত আপনার 97% মোবাইল ইম্পোর্ট করতে হতো। আজকে গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজকে ভারতবর্ষ 98% মোবাইল এক্সপোর্ট করে। তো সুতরাং এই যে ধরুন, এই যে একটা কোম্পানি ফরমেশন হলো, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমের মাধ্যমে যে নতুন নতুন কোম্পানি এখানে প্রতিষ্ঠা হচ্ছে, 32 কিলোমিটার আপনার রাস্তা, হাইওয়ে তৈরি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এমপ্লয়মেন্ট, যে প্রত্যেকটা জায়গাতে এমপ্লয়মেন্ট লাগবে, মানে কর্মচারী লাগবে, যে কারণের জন্য ইপিএফও ডেটা কিন্তু সাজেস্ট করছে এবং দেখাচ্ছে আমাদেরকে চোখে আঙুল দিয়ে যে 15 কোটি নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড রাইট ফ্রম 2014 to 2024। এটা আশাবাঞ্জক। কীর্তি আজাদ তিনি কি বলছেন একটু শোনাবো। है कि साल भर में आपको जितना पैसा मिलता है उसका 5 महीने का ये टैक्स में खा जाते हैं। तो आप क्या कह सकते हैं? कोई रिलीफ नहीं, कोई कुछ नहीं, कोई एमएसपी की बात नहीं किसानों के लिए। किसानों की बड़ी बड़ी इन्होंने बात कर दी कि राज्य सरकारों के साथ मिलकर करेंगे। पहले तो मोदी जी ने ये कहा था कि मैं सबकी एमएसपी करूंगा, अब ये राज्य सरकार पे आ गए। तो और एक एक्स्ट्रा 2A भी अच्छा है, राज्य बिहार के लिए हुआ, मैं वहीं का रहा हूं, लेकिन वो जो एक्स्ट्रा 2A भी बोलते हैं ना, सरकार बचाने के लिए करते हैं, आंध्रा और बिहार एक्स्ट्रा 2A भी, वो 240 और उसके ऊपर जो है, तो यही है। इसके अलावा और क्या मिला? क्या है? कोई आम आदमी को फायदा हुआ हो तो कहें। আমরা শুনলাম ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী। অজিতাভ বাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। অজিতাভ বাবু, আজকে নির্মলা সীতারামনের বাজেট ভাষণের মূল টেক অ্যাওয়ে কি? মূল টেকঅ্যাওয়ে আমরা সবাই জানি যেটা, সেটা হলো যে এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে চাহিদা। জিনিসপত্র তৈরি হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না বলে উৎপাদন সেই পরিমাণে বাড়ছে না, তাই জন্য আমাদের উন্নয়নের হার কমে গেছে। অতএব যেটা প্রধান দরকার, 100 জনের মধ্যে 90 জন হচ্ছে স্বল্পবিত্ত, মধ্যবিত্ত এবং মজুরি আয় করে দিন চালান। আমাদের শিল্পপতি ইত্যাদি উচ্চবিত্ত তো 10%। তো এই 90% যদি খরচা না বাড়ান
তাহলে জিনিসপত্র বিক্রি হবে কোথায়? দু চাকার গাড়ি বিক্রি হচ্ছে না, ইলেকট্রনিক জিনিস বিক্রি হচ্ছে না, হ্যাঁ, আমাদের ইভেন বস্ত্রশিল্প, চর্মজাত শিল্প সবেতেই সমস্যা হচ্ছে। লোকেরা কিনছে না, বাড়ি কিনছে না সে পরিমাণে। পরিষেবামূলক যদি দেখি তাহলে পরিবহন ক্ষেত্রে সমস্যা, ট্যুরিজম ক্ষেত্রে সমস্যা। এইগুলো তো মিট করতে গেলে চাহিদা তৈরি করতে হবে। সুতরাং প্রধান যেটা ছিল যে আমি এমন কিছু পদক্ষেপ নেব যাতে চাহিদাটা এই মুহূর্তে সৃষ্টি হয় এবং চাহিদাটা সৃষ্টিটা আমরা চালিয়ে যেতে পারি অন্তত 2-3 বছর। এই হচ্ছে প্রধান লক্ষ্য। যেভাবে আমরা দেখলাম যে বিহারের দিকে আলাদাভাবে নজর দেওয়া হলো, এবং সেটা আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে মর্নিং শোজ দ্য ডে যখন আজ সকালে এই ইঙ্গিতটা ছিল, যখন আমরা দেখলাম যে খুব সচেতনভাবে নির্মলা সীতারামন মধুবনী প্রিন্টের একটা শাড়ি নির্বাচন করেছেন আজকের দিনটার জন্য, যেটা নিছকই কাকতালীয় বলে মনে হচ্ছিল না, পরে দেখা গেল যে সেটাই। এবং বিহারের জন্য আমরা যদি দেখি যে স্টেট স্পেসিফিক যে বরাদ্দ রয়েছে তাতে সবচেয়ে বেশি প্রাপ্তির তালিকার শীর্ষে রয়েছে বিহার, যে বিহারে অত্যন্ত ক্রুশিয়াল জোট শরিক রয়েছে। আমি আসবো রবিশঙ্কর প্রসাদ, তিনি এই মুহূর্তে কি বলছেন একটু শোনাবো। रोजगार के अवसर मिले, उद्यमशीलता बढ़े, छोटे उद्योग आगे बढ़े, किसानों की चिंता की गई है। और जिस तरह से 100 जो ऐसे इलाके हैं जिलों में किसान और किसानी की चिंता की, वो बहुत ही अलौकिक है। स्वाभाविक है, मैं बिहार का हूं, तो बिहार के लिए जो आईआईटी में फैसिलिटी मिल रही है, जो मखाना बोर्ड, ये हम लोग की बहुत दिन से मांग थी, कृषि के लिए, मिथिलांचल के नहरों के लिए, तो प्रधानमंत्री जी का हृदय से धन्यवाद, उन्होंने बिहार की चिंता की है। वित्त मंत्री का धन्यवाद। और इनकम टैक्स 12 लाख जीरो, इसे कहते हैं ड्रीम बजट। ये हिम्मत मोदी जी ही कर सकते हैं कि मिडिल क्लास की भी चिंता, गरीबों की भी चिंता, किसानों की भी चिंता। बहुत अभिनंदन। विपक्ष कह रहा है कि ये चुनावी राज का बजट, तो विपक्ष क्या करेगा? आज तक 10 साल में विपक्ष को मोदी जी के बारे में एक भी अच्छे शब्द मिले क्या? और छोड़िए, उनकी जो कांग्रेस पार्टी के बड़ी नेता हैं, उन्होंने राष्ट्रपति के बारे में किन शब्दों का प्रयोग किया? ये तो उनका अस्तर है, क्या बताया जाए। बहुत सुंदर बजट है, अभिनंदन। রবিশঙ্কর প্রসাদ বলছেন ড্রিম বাজেট, 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের আয়করের আওতা থেকে মুক্ত করা হয়েছে। অজিতাভ বাবু, হ্যাঁ, যেটা আমি বললাম যে আসল খরচা তো 90% মানুষের হাতে। এটা না বাড়লে খরচা হয় না। উচ্চবিত্তের মানুষরা একটা সময় সীমা অবধি খরচা করে, সাধারণ জিনিসপত্রও কিন্তু এই 90%-এর হাতে। তাতে 12 লক্ষ টাকার কম আয় কাদের? স্বল্পবিত্ত লোক বা মধ্যবিত্তর মধ্যে, যারা তলার দিকের মধ্যবিত্ত। সুতরাং সোজা কথা, তাদের হাতে পয়সা বেশি রাখো যাতে তারা খরচা করতে পারে, কারণ তারাই খরচাটা করেন। বিশেষত যেগুলো আর কি আমরা লাক্সারি গুডস বলি না, যেগুলো আমরা বলতে পারি মোটামুটি শিল্পজাত দ্রব্য বা পরিষেবামূলক জিনিস, যেটা সাধারণ লোক কেনেন, সেই জায়গাটা না যদি বাড়াতে পারি তাহলে উন্নয়নের হার বাড়ানো ইত্যাদি কথাগুলো গোল গোল কথা বলা যায়, কিন্তু জিনিসটা দ্রুতগতিতে এগোতে গেলে আমাকে চাহিদাটা বাড়াতে হবে। কারণ জিনিস তৈরি করলেই তো হলো বিক্রি করতে হবে, সহজ কথা। আমি আসবো আবার অজিতাভ বাবু আপনার কাছে। আমি একটু প্রসেনজিতের কাছে চলে যাই। প্রসেনজিৎ, খুব সংক্ষেপে যেটা জেনে নেওয়ার চেষ্টা করবো যে আমরা আলোচনা তো দেখছিলাম যে খুব স্বাভাবিক বাজেটের ক্ষেত্রে রাজনীতি যে তার মধ্যে থাকে, নির্বাচনী রাজনীতির যে ফ্যাক্টর সেটা থাকে, এগুলো অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু যেভাবে নির্দিষ্টভাবে আজকের বাজেটে স্টেট স্পেসিফিক বরাদ্দের ক্ষেত্রে আমরা বিহারকে যেভাবে আজকে প্রায়োরিটি পেতে দেখছি, দেখুন, বিহারে নির্বাচন আছে আমরা সকলেই জানি, এবং গতবারও বাজেটে আমরা দেখেছি যে বিহার আর সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশেরও ডাব নেওয়া হয়েছিল এবং তাদেরকে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছিল, কারণ তাদের সেই রাজ্যের যে রাজনৈতিক দল তাদের সমর্থন নিয়ে মোদী সরকার গঠন করা হয়েছিল। তো এই সরকার এটা আগেও করেছে, এইবারও করছে,
কিন্তু আমার মনে হয় যে যেটা আসলে তারা করছে তার কারণ হচ্ছে যে এই অর্থনীতিতে যে স্লোডাউনটা এসছে, যে মন্থর গতিতে এখন অর্থনীতি বাড়ছে, এর ফলে রাজ্যের কেন্দ্রের যে কর সংগ্রহ সেটা কমে যাচ্ছে, এবং এটা কমে যাওয়ার ফলে তারা যে বরাদ্দ করছে বিভিন্ন খাতে, সেই সমস্ত বরাদ্দগুলো কিন্তু তারা কাটছে, এবং গরিব মানুষের উপরে তাদের যে বরাদ্দ, সেই বরাদ্দগুলো এবার বিশেষত জল জীবন মিশন, একটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামোন্নয়ন খাতে একটা খরচা, সেটা বিশাল প্রায় 30-40 হাজার কোটি টাকা তার কাট হয়েছে। এইগুলো লুকানোর জন্য তারা এই বিশেষ কিছু বিতর্ক তারা সৃষ্টি করে, 4-5 বার বিহারের নাম নিয়ে নেবে, সবাই তাতে হইচই করবে, এবং ব্যাপারটা হবে যে তারা বিহারের প্রতি যেন কোনো একটা বাড়তি সুবিধা তারা দিচ্ছে। আসলে যেটা হচ্ছে, বিহার হোক বা অন্যান্য রাজ্য হোক না কেন, উন্নয়নের খাতে যে খরচা সরকার, সেই খরচা আসলে কাটছে, বিশেষত গ্রামোন্নয়নের ক্ষেত্রে। প্রসেনজিৎ, ধন্যবাদ। প্রসেনজিৎ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, দেখো, আমি একেবারে সমর্থন করি প্রসেনজিৎকে এবং এই ক্ল্যারিফিকেশনটাকে, খুব স্বাভাবিক। আমি যেটা বিশেষভাবে বলতে চাইছি, আমরা বিহারের বিরুদ্ধে কেউ নই, আমরা বিহার স্যাংশনড হোক, কিন্তু ব্যালেন্স স্যাংশনড হোক। ফেডারেল স্ট্রাকচারে প্রত্যেকটা রাজ্যে যে প্রাপ্য, সে প্রাপ্যগুলো দেওয়া হোক। আমি তোমাকে একটা কথা বিশেষভাবে বলি, যে আজকে এটা তো ঘটনা, 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স এভেশন যদি থাকে, দ্যাট ইজ ওয়ান সেক্টর, কিন্তু কোন সেক্টরে কত মানুষ যেখানে এই ট্যাক্সটাকে ভোগ করতে পারে, মানে এই লিমিটে আর্ন করে। প্রথমত দেখতে হবে এগ্রিকালচারাল সেক্টর বিভিন্নভাবে বঞ্চিত, এবং বঞ্চিত বাস্তব ক্ষেত্রে কোনো উল্লেখ নেই তার জন্য বরাদ্দ বা তার নির্দিষ্টভাবে তার ইনভেস্টমেন্ট। সেকেন্ড থিং, যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তোমাকে একটা কথা বলি, যা এমপ্লয়মেন্ট তুমি দেখো, কোয়েশি এমপ্লয়মেন্ট কীরকম, 100 দিনের কাজ, একটা ব্যাপক তোমার তথ্য লুকাবার চেষ্টা করা হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ইটস নট ক্লিয়ার অর ক্ল্যারিফাইড। সেকেন্ড থিং হচ্ছে, তুমি দেখো অগ্নিবীরের মতো প্রকল্প, মানে এইগুলোকে যদি এমপ্লয়মেন্ট বলে চালাবার চেষ্টা হয়, তাহলে সার্বিকভাবে বিকাশের পথে একটা বড় হিউম্যান রিসোর্সেসের ইন্ডেক্সটা অনেক বেশি ডাউনসাইজড হয়ে যাবে। আর একেবারে এটা বলে শেষ করব, সেটা হলো, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র এমপ্লয়মেন্ট না, একটু বিরত করছি, পীযূষ গোয়েল কি বলছেন একটু শুনুন। 50 new destinations will be given a thrust for tourism. Udan, which will help 4 crore more passengers and new routes get concessional air travel and activate those airports, whether it's the thrust to manufacturing, toys, leather, the textile sector, technical textile sector, cotton sector. It's a multi-dimensional budget which through various interventions is going to encourage consumption demand, give a boost to economic activity, and at the same time provide stability to the country's economy. The fiscal deficit has been maintained at 4.4%. In fact, the current year fiscal deficit, which was expected to be 4.9, has closed at 4.8%. Next year will be 4.4%, well beyond everybody's imagination. That will help us bring down the overall debt to GDP ratio. And I think it's a signal that on her part, Honorable Finance Minister, under guidance of Prime Minister Narendra Modi, has given to the world that India will continue to be a stable economy. India will continue to work in the Amrit Kal towards becoming a Viksit Bharat, a prosperous nation by 2047. ছোট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন কলকাতা টিভি। ডেফিসিট সব মেকআপ করা গেছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মানে যা দাবি করা হচ্ছে, পরিষ্কারভাবে আমরা যদি দেখি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির পরিমাণটা 5.22%, এর সাথে যোগ হবে, তার সাথে সিপিআই, আমরা যাকে বলি কি, আমরা যাকে বলি কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স, মানে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বা ইত্যাদি মেজার যাকে করি, সেটা হচ্ছে 6.4%। আচ্ছা, দুটোকে অ্যাড করলে ডেফিসিটটা কিন্তু 10%-এর উপরে এসে দাঁড়ায়। মানে মানুষ, সাধারণ মানুষ বেঁচে আছে, কিভাবে বেঁচে আছে সেদিকে এরা ফিসকাল দেখছে, বাট আদার সাইড অফ দ্য মিরর এরা দেখতে পাচ্ছেন না। আমার প্রসঙ্গ হচ্ছে সেখানে। তা একে একটু এক লাইন যোগ করি। বলুন। এই একটু আগে সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা এত ম্যানুফ্যাকচারিং করছি, চারদিকে এত বাজার তৈরি হবে, দেশের উন্নতি হবে। আপনাদের মনে থাকতে পারে যে
মোদী সরকার যখন প্রথম এলো প্রথম দিনই ঘোষণা করা হয়েছিল মেক ইন ইন্ডিয়া। ইন্ডিয়াকে একবারে ম্যানুফ্যাকচারিং সেক্টর করে সারা দেশে প্রচুর জিনিস তৈরি হবে, সারা পৃথিবী সেই সব জিনিস কিনবে। এখন হিসেব করলে দেখা যাচ্ছে সেই 15%-এ আটকে আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের শেয়ার এখনও 15%। এত সব কাণ্ড কারখানা করার পরেও এগুলো সব থিওরিটিক্যাল কথা, মানে এগুলো কিছু হচ্ছে না। আমাদের দেশকে যদি আপনি উন্নত করতে হয় তাহলে দেশের আসল ব্যবস্থাটা বুঝতে হবে। আপনি যদি একটা লাইন টানেন দিল্লি থেকে হায়দ্রাবাদ পর্যন্ত, তাহলে দেখবেন হায়দ্রাবাদের ওই দিকে এই যে 5টা স্টেট আছে, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু, এরা হচ্ছে ডেভেলপড স্টেট, এদের পার ক্যাপিটা ইনকামও অনেক বেশি। আর তার উল্টো দিকে যে সমস্ত স্টেটগুলো আছে, আপনার কথার বিহারের একটা প্রসঙ্গেই আমি বলছি, এই স্টেটগুলো হচ্ছে প্রকৃতপক্ষে অনুন্নত স্টেট। এই স্টেটগুলোকে উন্নত করার একটা দায়িত্ব আছে বাজেটে। মানে ব্যালেন্স ডেভেলপমেন্ট যদি না করতে পারি তাহলে বাজেট কেন? যে জায়গাগুলোয় উন্নতি হয়েছে, যেখানে এফডিআইগুলো আসছে, মানে সমস্ত এফডিআই তো ওই কটা স্টেটে আসছে, অন্যগুলো তো আসছে না। কেন আসছে না? এখানে ইজ অফ ডুইং বিজনেস নেই, এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, ক্যাপিটাল আমি কোথায় লাগাবো, তার প্রোডাক্টিভিটি যেখানে আছে। আমি এই জায়গাতে আসবো, এক সেকেন্ড। আমি এখানে একটু অজিতাভ বাবুর কাছে যাব। অজিতাভ বাবু, আলাদাভাবে আজকের বাজেটের দিকে সবার নজর ছিল, কারণ তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটা প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এবং আমাদের মাথায় রাখতে হবে যে 2014 বা 2019-এ বিজেপি নিজে যতটা একদম পাটিগণিতের অঙ্কে যতটা আধিপত্য নিয়ে ক্ষমতায় এসেছিল, এক্ষেত্রে কিন্তু অনেকটাই শরিক নির্ভর হয়ে থাকতে হয়েছে। প্রশ্ন একটা ছিল যে কোথাও তৃতীয়বার ক্ষমতায় আসার পর কোনো সংস্কারের পথে, সাহসী সংস্কারের পথে হাঁটবে কিনা মোদী সরকার। তো সেখানে দাঁড়িয়ে তো দেখা গেল যে না, খুব হিসেবই পাই ফেলছে। অজিতাবাবু কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, অজিতাবাবু সম্ভবত শুনতে পাচ্ছেন। আমি আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। আমি অজিতাভ রায়চৌধুরীর কাছে আরও একবার চলে যাবো। অজিতাভ বাবু, আপনার কাছে যে প্রশ্নটা উত্তর চাইছিলাম, যে কোথাও কি সেরকম সাহসী সংস্কারের পথে হাঁটতে দেখা গেল না, এর কারণ কি বলে আপনার মনে হয়? আচ্ছা, একটা কথা বলি যে আমাদের যেরকম স্ট্রাকচার, আজকে সরকারের কতটা ক্ষমতা আছে যে আমি ফান্ডামেন্টাল চেঞ্জ আনবো। ফান্ডামেন্টাল চেঞ্জ আনা যায় না, এখানে এদিক থেকে ওদিক করা যায়, যেটা ওনারা করেছেন। এবং একটু যদি দেখা যায় বাজেটটার দিকে, একটা কথা ইকোনমিক সার্ভেতেও বলা হয়েছে এবং এখানেও ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে বাধা নিষেধগুলো তুলে দিয়ে বেসরকারি ক্ষেত্রকে আরও প্রশস্ত করা বলেছেন। এবং সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, যেটা প্রথম স্টেপ ওনারা নিয়েছে, মার্জার আর অ্যাকিউজিশন, অর্থাৎ বড় কোম্পানি ছোট কোম্পানিগুলোকে নিয়ে নেবে, যারা ধুঁকছে তাদের নিয়ে নেবে, বা আমি অনেক সময় যেটাকে বলে প্রিডেটরি, অর্থাৎ আমি ভালো চলছে কিন্তু তা সত্ত্বেও কিনে নিলাম কোম্পানিটাকে। এই জায়গাটা কিন্তু ওনারা বলেছেন যে আমরা রুলস রেগুলেশন, নিয়ম কানুন শিথিল করে দেবো, আগের থেকে অনেক শিথিল করে দেবো, যাতে এই প্রক্রিয়াটা চলতে পারে। তার মানে কি, বড় কোম্পানিগুলো আরও বেশি প্রশস্ত তাদের হবে, তাদের জায়গাটা অর্থনীতিতে খেলা করবার। আরেকটা করেছেন, অনেক জায়গায় তারা শুল্ক তুলে দিচ্ছেন। সেটা তোলার কারণটা কি? এই মুহূর্তে আমরা যদি দেখি, আমেরিকার রাষ্ট্রপতি এসে পরিষ্কার হুমকি দিয়েছেন, শুল্ক যদি না কমাও, ভারতবর্ষ হচ্ছে একটা দেশ যার শুল্ক একেবারে সাংঘাতিক বেশি, প্রতিচ্ছবি পড়েছে এখানে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু চোখ এড়ালে চলবে না। কিন্তু পরিবর্তন আমি যদি ভাবি, আজকে আমাদের অসাম্য, অর্থনৈতিক অসাম্য একটা বড় কারণ, যাহাতে চাহিদা কম, সেই জায়গাটা কি হাত দেওয়া গেছে? যায়নি। সেই জায়গাটা হাত দিতে গেলে অনেক বড় পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপের দিকে কোনো সরকার আমাদের গত 40 বছর ধরে দেখলেও সেই জায়গায় সরাসরি পদক্ষেপ নেননি। এখন যে রেগুলেশনগুলো শিথিল করবেন, তাতে অসাম্য বাড়বে না কমবে? আমার যথেষ্ট সন্দেহ আছে, অসাম্য কমার চাইতে হয়তো বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তখন সামলানো যাবে কি এই চাহিদার সমস্যা? সেটা আরও প্রকট হয়ে দাঁড়াবে।
এই জিনিসগুলো মানে লং টার্মে কি দাঁড়াবে সেটা সময়ই বলতে পারবে, কিন্তু অর্থনীতির দিক থেকে কিন্তু কিছুটা সিঁদুরে মেঘ দেখার অবকাশ তো রয়ে যাচ্ছেই। কিন্তু তার মানে এই নয় যে আজকে মানে চাহিদা সৃষ্টির জন্য যদি ওই লোকের হাতে টাকা দেওয়ার চেষ্টা করা স্বল্পকালীন, সেটাকে কিছুই নয় বলে উড়িয়ে দেওয়া যাবে, সেটা আমি মনে করি না। অজিতাভ বাবু ধন্যবাদ। অজিতাভ রায়চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমি অরিজিতাদির কাছে আসবো। অরিজিতাদি, আমি যেটা তখন বলতে চেষ্টা করেছিলাম যে কথাটা পরে হলো যে ফিসকাল ডেফিসিট নিয়ে, আমি এটা বলিনি ফিসকাল ডেফিসিট কমানোটা খারাপ। আমি বলতে চেয়েছিলাম যে ফিসকাল ডেফিসিটটা যদি একটু বাড়ে সেটা অতটা খারাপ নয়। কেন? যে আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে গভর্নমেন্টের এক্সপেন্ডিচারটা খুব ইম্পর্টেন্ট। আর যেখানে আমরা দেখছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এবং তার সাথে ধরুন জেন্ডার ইকুয়ালিটি, রুরাল ডেভেলপমেন্ট, এই যে আমার সোশ্যাল সেক্টরগুলো, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি সেখানে বিনিয়োগের ক্ষেত্রটা আস্তে আস্তে কমছে। এবার বলুন, এই যে আজকে যেটা হলো যে কয়েকটা ওষুধে ইম্পোর্ট ডিউটিটা কমানো হলো, কিন্তু এদের প্রত্যেকটা জিনিসের ওপরে এত জিএসটি, অর্থাৎ আমাদের ইনকাম ট্যাক্সে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু সরকার আমার আপনার মতো যারা কাজ করছে, যারা মধ্যবিত্ত, তাদের জন্য কিন্তু কোনো সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা দিতে পারছেন না। তাহলে কেন আমাদের স্বাস্থ্যক্ষেত্রে কেন এত জিএসটি, এবং কেন পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আজ পর্যন্ত আনা গেল না? এবং সেটা নিয়ে অবিশ্বাস্যভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু চুপ, কারণ তারা প্রত্যেকে জানে রাজ্য বা কেন্দ্রে তাদের এই জায়গাটা দরকার। কিন্তু যদি আমি ওই জনমোহিনী জায়গাটায় যাই, যেখানে বলতে চাই যে মধ্যবিত্তকে সাহায্য করতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা আনার খুব দরকার যে শুধুমাত্র ইনকাম ট্যাক্সে নয়, আমার জিএসটি ট্যাক্স স্ট্রাকচার, যে জিনিসগুলো মধ্যবিত্তরা ব্যবহার করে সেখানে কেন, এবং যেগুলো ব্যবহার করে মানে আমি বলতে চাইছি না যে খুব এক্সপেন্সিভ জিনিসগুলোর ওপরে জিএসটি কমিয়ে দাও, না, যে জিনিসগুলো আমার পাবার কথা, হেলথ অ্যান্ড এডুকেশন, এই জিনিসগুলোতে কেন আমার জিএসটি কমানো যাবে না? এবং আমি যেখানে বলেছিলাম যে আমার 2.2% লোক ইনকাম ট্যাক্স দিচ্ছে, তার মধ্যে মাত্র 3% পুরো ইনকাম ট্যাক্সের 40% পে করছে, অর্থাৎ এখানে একটা মারাত্মক বৈষম্য রয়েছে। যারা অনেক বেশি টাকা রোজগার করছেন তাদেরও কিন্তু ওই 30% স্ল্যাবেই রাখা হচ্ছে, এটা কিন্তু প্রোগ্রেশনের দিকে যাচ্ছে না। আর আরেকটা কথা বলবো, এমএসএমই নিয়ে প্রত্যেকটা বাজেটে প্রায় প্রতি বছর গত 10 থেকে 15 বছর দেখছি কিছু না কিছু কথা, এই মুদ্রা লোন, তার সাথে কিছু অন্য ধরনের সুযোগ সুবিধে, অথচ সমীক্ষা বা রিসার্চ বলছে এখনো কিন্তু এমএসএমই সেক্টরকে সেই সাপোর্টটা দেওয়া যাচ্ছে না, এবং দেওয়া যাচ্ছে না বলেই আজকে যেটা সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেখানে আজকে আমাদের এখনো এত স্ট্রাগলড হচ্ছে। তাহলে আমার যদি 10 থেকে 15 বছর ধরে এমএসএমইকে আমি এইগুলো দিয়ে থাকি, এবং আপনি যে তথ্যগুলো দিলেন যে এতজন লোক মুদ্রা লোন নিয়েছে, এতগুলো নতুন সংস্থা হয়েছে, তাহলে কেন ইপিএফটা, তো আমার মনে হয় এটা কোনো মানে নেই। নিশ্চয়ই না, সেটা তো একদমই রাজনীতিবিদরা যা মনে করবেন ভারতবর্ষকে তাই মনে করতে হবে। কিন্তু আমিও ডেটা দিয়েই কথা বলছি। ইপিএফটা কারা পায়? শুধুমাত্র অর্গানাইজ সেক্টরে যাদের সোশ্যাল সিকিউরিটি, আমি শেষ করিনি, আমি আপনার সঙ্গে কিন্তু কথা বলিনি, সোশ্যাল সিকিউরিটি যারা পায় তাদের নিয়ে কথা বলছি। সোশ্যাল সিকিউরিটি কত পার্সেন্ট লোক ভারতবর্ষে পায়? আজকে আমরা যে ধরনের সোশ্যাল সিকিউরিটি বিকশিত তারা পেয়ে থাকে তার কত শতাংশ আমরা পাই? কাজেই শুধুমাত্র আমার কাছে সমাজ বিজ্ঞানের ছাত্রী হিসেবে আমার মনে হয় শুধুমাত্র গ্রোথ, শুধুমাত্র ইনকাম ট্যাক্স এবং শুধুমাত্র ইনকাম ট্যাক্সের ছাড় একটা বাজেটের, উন্নয়নশীল দেশের, ইমার্জিং ইকোনমির একমাত্র ফোকাস হতে পারে না। তার জন্য আমরা সরাসরি একবার চলে যাব অমিত মিত্র, তিনি কি বলছেন।
অমিত মিত্র তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আমরা সরাসরি চলে যাব, আমরা দেখে নেব কি বলছেন অমিত মিত্র। আমরা যাব অমিত মিত্রের কাছে, তার আগে শুনে নেব প্রধানমন্ত্রী কি বলছেন। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, आमतौर पर बजट का फोकस इस बात पर रहता है कि सरकार का खजाना कैसे भरेगा, लेकिन ये बजट उससे बिल्कुल उल्टा है। लेकिन ये बजट देश के नागरिकों की जेब कैसे भरेगी, देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। साथियों, इस बजट में रिफॉर्म की दिशा में महत्वपूर्ण कदम उठाए गए हैं। न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर को बढ़ावा देने का निर्णय बहुत ही ऐतिहासिक है। ये आने वाले समय में सिविल न्यूक्लियर एनर्जी का बड़ा योगदान देश के विकास में सुनिश्चित करेगा। बजट में रोजगार के सभी क्षेत्रों को हर प्रकार से प्राथमिकता दी गई है। लेकिन मैं दो चीजों पर ध्यान आकर्षित करना चाहूंगा, उन रिफॉर्म्स की मैं चर्चा करना चाहूंगा जो आने वाले समय में बहुत बड़ा परिवर्तन लाने वाले हैं। एक, इंफ्रास्ट्रक्चर स्टेटस देने के कारण भारत में बड़े शिप्स के निर्माण को बढ़ावा मिलेगा, आत्मनिर्भर भारत अभियान को गति मिलेगी। और हम सब जानते हैं कि शिप बिल्डिंग ये सर्वाधिक रोजगार देने वाला क्षेत्र है। उसी प्रकार से देश में टूरिज्म के लिए बहुत संभावना है। महत्वपूर्ण 50 टूरिस्ट डेस्टिनेशन, वहां पर जो होटल्स बनाएंगे, उस होटल को पहली बार इंफ्रास्ट्रक्चर के दायरे में लाकर टूरिज्म पर बहुत बल दिया है। इससे हॉस्पिटैलिटी सेक्टर को, जो रोजगार का बहुत बड़ा क्षेत्र है, और टूरिज्म जो रोजगार का सबसे बड़ा क्षेत्र है, एक प्रकार से चारों तरफ रोजगार के अवसर पैदा करने वाला एक क्षेत्र को ऊर्जा देने वाला काम करेगा। आज देश विकास भी विरासत भी इस मंत्र को लेकर चल रहा है। इस बजट में भी इसके लिए भी बहुत महत्वपूर्ण और ठोस कदम उठाए गए हैं। 1 करोड़ पांडुलिपियों के लिए संरक्षण के लिए, मैन्युस्क्रिप्ट के लिए ज्ञान भारतम मिशन लॉन्च किया गया है। साथ ही भारतीय ज्ञान परंपरा से प्रेरित एक नेशनल डिजिटल रिपोजिटरी बनाई जाएगी।
यानी टेक्नोलॉजी का भरपूर उपयोग किया जाएगा और हमारा जो परंपरागत ज्ञान है उसमें से अमृत निचोड़ने का भी काम होगा। साथियों, बजट में किसानों के लिए जो घोषणा हुई है वो कृषि क्षेत्र और समूची ग्रामीण अर्थव्यवस्था में नई क्रांति का आधार बनेगी। पीएम धन धान्य कृषि योजना के तहत 100 जिलों में सिंचाई और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट होगा। किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से उन्हें ज्यादा मदद मिलेगी। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। साथियों, इस बजट में मैन्युफैक्चरिंग पर 360 डिग्री फोकस है ताकि एंटरप्रेन्योर्स को, एमएसएमईज को, छोटे उद्यमियों को मजबूती मिले और नई जॉब पैदा हो। नेशनल मैन्युफैक्चरिंग मिशन से लेकर क्लीन टेक, लेदर, फुटवियर, टॉय इंडस्ट्री जैसे अनेक सेक्टर्स को विशेष समर्थन दिया गया है। लक्ष्य साफ है कि भारतीय प्रोडक्ट्स ग्लोबल मार्केट में अपनी चमक बिखेर सके। साथियों, राज्यों में इन्वेस्टमेंट का एक वाइब्रेंट कॉम्पिटिटिव माहौल बने, इस पर बजट में विशेष जोर दिया गया है। एमएसएमईज और स्टार्टअप के लिए क्रेडिट गारंटी को 2 गुना करने की घोषणा भी हुई है। देश के एससी, एसटी और महिला जो नए उद्यमी बनना चाहते हैं उनको 2 करोड़ रुपए तक के लोन की योजना भी लाई गई है और वो भी बिना गारंटी। इस बजट में न्यू एज इकोनॉमी को ध्यान में रखते हुए गीग वर्कर्स के लिए बहुत बड़ी घोषणा की गई है। पहली बार गीग वर्कर्स का ई श्रम पोर्टल पर रजिस्ट्रेशन किया जाएगा। इसके बाद इन साथियों को स्वास्थ्य सेवा और दूसरी सोशल सिक्योरिटी स्कीम्स का लाभ मिलेगा। ये डिग्निटी ऑफ लेबर, इसके प्रति श्रम एव जयते के प्रति सरकार के कमिटमेंट को दर्शाता है। रेगुलेटरी रिफॉर्म से लेकर फाइनेंशियल रिफॉर्म्स, जन विश्वास 2.0 जैसे कदमों से मिनिमम गवर्नमेंट और ट्रस्ट बेस्ड गवर्नेंस के हमारे कमिटमेंट को और बल मिलेगा। साथियों, ये बजट न केवल देश की वर्तमान आवश्यकताओं को ध्यान में रखता है बल्कि हमें भविष्य की तैयारी करने में भी मदद करता है। स्टार्टअप के लिए डीप टेक फंड, जियोस्पेशियल मिशन और न्यूक्लियर एनर्जी मिशन ऐसे ही महत्वपूर्ण कदम है। मैं सभी देशवासियों को एक बार फिर इस ऐतिहासिक पीपल्स बजट की बधाई देता हूं और फिर एक बार वित्त मंत्री जी को भी बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद।
ছোট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন কলকাতা টিভি। আমরা একবার শুনে নেব কি বলছেন অমিত মিত্র। Was a disaster for the common people. And there is a deep rooted conspiracy indicated by a lot of experts today. Aside from that, of course, we'll come to the tax cut, so-called tax bonanza, in a moment. First, what has the budget done for the common people? It has cut everything. Social services cut by 16%. Housing cut by 4.38%. Welfare and scheduled castes and scheduled tribes, believe it or not, cut by over 3%. Then you come to social services and welfare, very important for the common people, cut by 5%. Now, what is interesting is that even food subsidy, believe it or not, food subsidy had been cut by 1%. And there's nothing, if you do this, there's nothing for the youth, women, or farmers. Unemployment, as you know, youth unemployment today is 46%, out of which educated unemployeds, among them 30% are unemployed who are graduates. The question is, ladies and gentlemen, unemployment in October and December, according to CMIE, our party has repeated this repeatedly, was as much as 37 million people. 37 million people were unemployed between October and December. Now we come to the question of a very important factor. 100% foreign direct investment allowed in insurance. What does that mean? Challenge to all the public sector processes, LIC, Life Insurance Corporation, and a host of other insurance companies, and including Indian private sector companies. Now, while they are coming in, they'll come in with 100% equity. When our state asks for GST on insurance, including life insurance, to be reduced from 18% goods and services tax to 0, because it's only punishing people who are taking insurance, the central government did not allow it, it postponed it. That leads me to the question, is there some kind of a conspiratorial process here that foreign direct investors come in 100% equity, but the GST remains at 18% for insurance for the common people? Who benefits from this? I leave it to you to understand. Now I go to the second question that's very, very important today. That question relates to manufacturing. Yes, the survey has directly said growth rate has been cut. But question is, manufacturing is only 15% of our GDP. And the promise was to take it to 25%. What is there in the budget which is going to take manufacturing to that 25% target of Mr. Modi? Remains at 15%. So how will you get higher growth? Naturally, growth is tumbling and conservative in its expectations. So friends, the question before us is, what has the budget done for the common people? It has consistently cut. Okay, taxes from 7 lakhs threshold has been raised to 12 lakhs. So 12 lakh level income of 12 lakhs will not pay taxes. But remember friends, inflation is raging. Nothing in the budget to control inflation. So when you gain that little bit
only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it'll get eaten up automatically by inflation. That means your real gain is zero. This is the kind of very clever trick that the budget plays. I want to know from the budget, what is it had done for inflation? In fact, you'll be surprised to know that to keep the fiscal deficit at 4.4%, central government is again going to borrow almost 15 lakh crores. So debt of the country will keep going up. So my conclusion, nothing for the common people, nothing for the youths, only unemployment, nothing for women of any significance, only words, nothing for the farmers excepting some homilies, and worst of all, inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance. Does it have a connection between the two? In this government, between somebody or the other, an international lobby? We need to think about that. Thank you. আপাতত এখানেই শেষ করছি, একটু পরে আমরা এই সংক্রান্তই আপডেট নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন কলকাতা টিভি।